বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এমটি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের আজকের বহুকাঙ্ক্ষিত 18তম শিক্ষক নিবন্ধন গণিত ভাইভা প্রস্তুতিমূলক লাইভ ক্লাস 1-এ আপনাদেরকে সুস্বাগতম। প্রথমত আপনারা আমাকে যে বিষয়টা নিশ্চিত করবেন, আমাদের ভিডিও সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা বা আমার বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা একটু নিশ্চিত করবেন। 2 নম্বরে আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আমাদের এই আজকের ভাইভা প্রস্তুতিমূলক লাইভ ক্লাসটি, অর্থাৎ আমাদের যাদের সহকারী শিক্ষক গণিত বা প্রভাষক গণিত ভাইভা দিব আমরা, এখানে আমি প্রথমত একটা বিষয় বলবো, এটা হলো মূলত একটা অংশগ্রহণমূলক ক্লাস। আর ভাইভার যা আনুষঙ্গিক আরও অন্যান্য কাগজপত্র বা আরও নিয়মকানুন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি ওভারঅল লাইভ করেছি। আমার এই ফেসবুক পেজেও আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে। আজকে শুধু আমি ম্যাথমেটিক্স এর বেসিক যে প্রশ্নপত্রের উপরে আমাদের ভাইভাতে কোশ্চেন করতে পারে সরাসরি গণিতের, এই টাইপের বিষয় নিয়ে আলোচনা করব। এখানে গণিতের বাইরে আর কোনো কথা হবে না আজকে। তো এটা হবে একটা অংশগ্রহণমূলক লাইভ ক্লাস, অর্থাৎ অংশগ্রহণ করবেন আপনারা দুইভাবে। একটা হলো আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা কমেন্ট বক্সে রিপ্লাই দিবেন, মানে প্রশ্নের জবাব দিবেন। ওই আলোকে আমি আবার ওই জিনিসগুলো ব্যাখ্যা করব, যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। 2 নম্বরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের রেসপন্স, আগ্রহ, অর্থাৎ তুমুল আগ্রহ থাকলে আমার পরবর্তী আপনাদের যে রুটিন দিয়েছি ওইভাবে লাইভ ক্লাসগুলো চলবে। কিন্তু আপনাদের আগ্রহ রেসপন্স না থাকলে এরপরে আর নিব না। তো আপনারা প্রথমত আপনাদের প্রথম কাজ হলো প্রত্যেকেই লাইভটাকে 1-2টা, কমপক্ষে 1-2টা করে শেয়ার করে দিবেন। এটা হলো আপনার প্রথম ইমানি দায়িত্ব, মানে রেসপন্সিবিলিটির জায়গা থেকে। 2 নম্বর কাজ হলো আমি আপনাকে যে প্রশ্ন করব সে প্রশ্নের জবাব আপনি কমেন্ট বক্সে দিবেন এবং খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন। এই হলো আপনার অংশগ্রহণমূলক। এখন আপনাদের মধ্য থেকে আমি আগে কিছু প্রশ্ন নিব, মানে আপনাদের মতামত নেব। প্রথম কথা হলো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, অর্থাৎ বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। 2 নম্বর কথা হলো আমাদের যে টপিকসগুলো আছে, বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, অর্ডিনারি, অ্যাপ্লাইড, এই যে টপিকগুলোর মধ্যে আমি প্রথমে কোন টপিকস দিয়ে আলোচনা শুরু করব, আমার একটা সবগুলোর মধ্যে গুরুত্ব বুঝে আমিও একটা ডিসিশনে যাব। তার মধ্যে আপনাদের কমেন্ট বক্সে দেখি আপনারা সর্বোচ্চ এই কোন টপিক্সের উপরে আগ্রহ, যে প্রথমত কোনটার উপরে আলোচনা করব আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার আলোকে দেখি সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। তো অর্থাৎ ক্যালকুলাস নিয়ে প্রথমে আলোচনা করব, না জ্যামিতি নিয়ে আলোচনা করব, না অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব, না অ্যাপ্লাইড নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলা আমাকে একটু বলবেন। আর প্রত্যেকে অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করলে আমি দ্রুতই অনেককে ক্লাসে অংশগ্রহণ করাতে পারবো, আর আমরা ক্লাসটি দ্রুত শুরু করে দিতে পারবো। ভূমিকা বা অন্যান্য আলোচনা না করে আমি সরাসরি ক্লাস পরিচালনা করি, এটাই হলো আমার সিস্টেম। তো আপনাদের উপরে নির্ভর করে আসলে আমরা কত দ্রুত ক্লাসে মূল আলোচনা যাব, কারণ অংশগ্রহণের জন্য আমাকে একটু সময় দিতে হয়। অনেককে একত্রে ফেলে ক্লাস পরিচালনা করতে সুবিধা হয়। সবাইকে ক্লাসটি দ্রুত শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হলো। তারপরেই আমি একটু সময় নিতেছি সবাইকে অংশগ্রহণ করার জন্য। কমপক্ষে ক্লাসে করার জন্য 200 জনের রেসপন্স করেছিল আমাকে, 200 জনের উপরে রেসপন্স করেছে। কমপক্ষে লাইভে যদি 100 জন উপস্থিত না থাকে তাহলে কিন্তু ক্লাস করে মজা পাওয়া যাবে না। তো সবাইকে আমি আবারও বলতেছি, দ্রুত প্রত্যেকে লাইভটা বিভিন্ন গণিত রিলেটেড গ্রুপ বা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিলে অনেকেই ক্লাসটিতে অংশগ্রহণ করে ফেলতে পারবে, বা যারা তোমার রিলেটেড যে বন্ধুবান্ধব আছে তাদেরকে মেনশনও করতে পারো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কমেন্ট বক্স দেখতেছি যে সবার মধ্যে বেশি আগ্রহ কোন টপিকসে নিয়ে, মোটামুটি। আচ্ছা, আমি আরও দু একজনের কমেন্ট নিচ্ছি। হ্যাঁ, আরও দু একজনের কমেন্ট নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন, কোথায় থেকে যুক্ত হয়েছেন, অথবা আপনি কি স্কুল ভাইবা দিবেন না কলেজ দিবেন না দুটোই দিবেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিতেছি এখনই। আপনাদের থেকে মূলত সময় নেওয়ার উদ্দেশ্য হলো ওই সবাইকে ক্লাসে যুক্ত করার জন্য, বুঝতে পেরেছেন? না হয় আমি শুরুতেই মানে আমার মূল পয়েন্টে চলে যেতাম। আমি কমেন্টগুলো দেখতেছি, আপনারা মূলত কোন টপিক্সের উপর ক্লাস চাচ্ছেন আর কারা কারা শেয়ার করেছেন। শেয়ার করে শেয়ার ডান লিখবেন, তাহলে নোটিফিকেশন আমার কাছে আসে যারা শেয়ার করেছেন, আর এমনিতেও তাহলে আরও শিওর হয়ে যাব। আমি কয়েকজনের কমেন্ট একটু পড়তেছি। জামালপুর থেকে মাহবুবুল হক খোকন আছেন। মাসুমা দিবে স্কুল বাইবা। দীপ্তিমান ঘাসফুল দিবে স্কুল বাইবা। আচ্ছা, ক্যালকুলাস সাবিকুন নাহর বিতি অনেক অ্যাক্টিভ একজন সদস্য আমাদের। রিমা আক্তার অনেক অ্যাক্টিভ। রিমা আক্তার নামে কয়েকজন আছে, তার মধ্যে একজন বেশি অ্যাক্টিভ, একজন মোটামুটি অ্যাক্টিভ। আচ্ছা, নারায়ণগঞ্জ আক্তার হোসেনও অ্যাক্টিভ। আচ্ছা, ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করতেছেন। সব আপনাদের জেলা এবং স্কুল কলেজ কোনটা কে দিবেন সেটা একটু জানাবেন, জানার কিউরিসিটি থেকে বলতেছি। আজকে আমি আরও একটা লাইভ নিয়েছিলাম 18তম গণিত লিখিত যে ফাংশনের প্রশ্নটার উপরে, সেটা আপনারা আমার পেজে আছে, 2 ঘন্টা আগে নিয়েছিলাম। সেই ক্লাসটা করলে আশা করি উপকৃত হবেন। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের অংশগ্রহণ হয়েছে অনেকের। আমি মূল আলোচনা চলে যাচ্ছি, তবে ওই যে আপনারা যদি শেয়ারটা করে দেন তাহলে আরও হয়তো অনেকে যুক্ত হয়ে যেত, কিন্তু আশা অনুরূপ আপনারা শেয়ার করেন না। প্রত্যেকে আপনাদের কাছে তো আমি কিচ্ছু চাই নাই, চাইছি আমি আপনাদের কাছে আপনাদেরকে ফ্রি লাইভ ক্লাস দেওয়ার কথা বলেছি। আপনাদের অসংখ্য ইনবক্সের রিকোয়েস্ট, বিশেষ করে আমার ফেড কোর্সের স্টুডেন্টদের আবদার, সব মিলিয়ে বাইবার ক্লাস নিতে আমি ইচ্ছা প্রকাশ করেছি। প্রাথমিকভাবে আমার কিন্তু নেওয়ার অতটা আগ্রহ ছিল না, কিন্তু আপনাদের অনেক আগ্রহ দেখে আমি অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। একটু আগে আমি একটা লাইভ করেছি, তারপরে আমি আবার একটা রেকর্ড ক্লাস করেছি, এখন আবার লাইভে আসছি। শুধু আপনাদের রেসপন্স দেখে কিন্তু আপনাদের সেই রেসপন্সটা ধরে রাখতে হবে, আপনাদের সে আগ্রহটা ধরে রাখতে হবে। আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ কিছু লাইভ ক্লাসের মাধ্যমে বাইবার একটা প্রস্তুতি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি সবাই শেয়ার করেন এবং আমার সাথে ক্লাসে যুক্ত হন, তাহলে ক্লাসটা হবে অনেক প্রাণবন্তময়। যাই হোক, আমি মোটামুটি সময় নিয়েছি, সবাইকে যুক্ত করার সুযোগ দিয়েছি বা যুক্ত হওয়ার মোটামুটি সময় দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল কথায়। আমি এখানে যে কমেন্টগুলো আমাদের এসেছে, কয়েকটা কমেন্ট এসেছে যে জ্যামিতির ক্লাস চাই। বেশিরভাগ কমেন্টে আমি দেখলাম যে ক্যালকুলাসের ক্লাস চাই, বিশেষ করে ফাংশন, ডোমেন, রেঞ্জ। তো আমি সিদ্ধান্ত নিয়েছি ক্যালকুলাস দিয়ে আমাদের বাইবার প্রথম ক্লাসটা শুরু করব। প্রিয় উপস্থিতি, আমরা যখনই ক্যালকুলাসের কথাটা বলে, আচ্ছা, আমাদের কিন্তু বাইবাতে কয়েকটা বোর্ড থাকে, আর প্রত্যেকের বাইবা কিন্তু একদিন হয় না। মানে আমাদের তো রুটিন আছে, সব কিছু আমরা এগুলো জানি, আমি ওই দিকে আলোচনা নিব না। যখনই ক্যালকুলাসের কথা আসবে, 80% কোশ্চেন আমাদের বাইবাতে যদি করে, যে বাইবা বোর্ডে যে স্যারেরা আছে, আপনাদের মতো আমি কিন্তু এই পর্যায়ে আসতে অনেক রকমের চাকরি করে আসছি, অনেক জায়গায় ম্যাথমেটিক্স রিলেটেড বাইবা আমি নিজেও স্টুডেন্ট হিসেবে দিয়েছি। তো আমার এই জীবদ্দশায় আমি দেখলাম যে বাইবাতে আমি যে জায়গাগুলো পেশ করেছি, বাইবাতে বেশিরভাগই ফাংশন রিলেটেড কোশ্চেন করে, ফাংশন আর ওই যে জ্যামিতির সরল রেখা টাইপের প্রশ্ন দেখলাম যে করে। তো আমরা মানে আপনার বাইবা বোর্ডের বেশিরভাগ জায়গায় ফাংশন জুড়ে থাকে। ফাংশন মানে প্রথম কথা হলো ফাংশনের সংজ্ঞাটা কয়েক অ্যাঙ্গেল থেকে আপনাকে ফাংশনের থিমটা ক্লিয়ার কিনা সেটা আপনাকে জানতে চাইবে, মানে সেই জন্য আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করবে। ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ, তারপরে হলো বিভিন্ন টাইপের মডেল ফাংশন নির্ণয় করার কৌশল,
ছোট ছোট খণ্ড খণ্ড নিয়মাবলী, তারপরে ফাংশনের প্রকারভেদ, ফাংশনের প্রকারভেদের মধ্যে বিশেষ করে আমাদের এই যে এক এক ফাংশনটা আমরা ক্লিয়ার কিনা সেটা আমাদের থেকে যাচাই করার চেষ্টা করবে। এই অন টু ফাংশন, ইনটু ফাংশন, ইনভার্স ফাংশন, এই ফাংশনের 4 প্রকার মোটামুটি। আর ধ্রুবক ফাংশন তো আমরা বুঝি, মানে বিশেষভাবে আমাকে প্রশ্ন করতে পারে এই এক এক ফাংশন, ইনটু ফাংশন, অন টু ফাংশন। ইনটু অন টুর ভিতরে প্যাচ লাগানো যাবে না, আমি ক্লিয়ার করব। তারপরে ইনভার্স ফাংশন, এই প্রকারভেদগুলা আমরা কতটুকু ক্লিয়ার আমাদেরকে সেটা যাচাই করা হয়। তো আপনারা দেখবেন যারা ভাইভা দিবেন সংখ্যা অনেককে, আমি অবশ্যই আজকে যেহেতু আমি সিদ্ধান্ত নিচ্ছি ক্যালকুলাস নিয়ে আলোচনা করবো, এই জন্য অন্যদিকে আলোচনা নিচ্ছি না, কেমন একটা নির্দিষ্ট টপিক্সে থাকি। তো এই আপনার বেশিরভাগ আলোচনা থাকবে ফাংশন জুড়ে। প্রথম আপনাকে ফোকাস করবে, আপনি যেহেতু গণিতের ছাত্র বা গণিতের শিক্ষক হবেন, আপনার ফাংশন আপনি কতটা ক্লিয়ার এই বিষয়টা আপনাকে আসলে খুব চেষ্টা করবে ক্লিয়ার কিনা আপনার থেকে বাইর করার জন্য, সেই জন্য আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করবে। আর দ্বিতীয় কথা হলো আপনাকে আপনার হয়েছে কি হয় নাই সেই কনফিডেন্সও কিন্তু যাচাই করবে যে আপনার ভাইভা বোর্ডে। কনফিডেন্সটা এখানে মূল বিষয়। তা আমি একটা কথা বলে চলে যাচ্ছি বোর্ডে, আপনাদের থেকে আমি আগে বের করে নিয়ে আসার চেষ্টা করব আপনারা ফাংশন জিনিসটা আপনারা কি কতটুকু ক্লিয়ার, তারপরে আমি আমার কথা বলবো। আপনারা এখানে যারা আছেন বেশিরভাগ কি সবাই পড়াশোনা কমপ্লিট, এই পর্যন্ত শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতির জন্য পড়ালেখা করতে করতে ফাংশন এগুলা বহুবার আপনারা ক্লিয়ার, মানে আপনারা হলেন পুরান রোগী। তো একটা কথা প্রচলিত আছে, পুরাতন রোগীরা ডাক্তার হয়ে যায়, মানে আপনারা এক একজন গণিতের ডাক্তার হয়ে গেছেন। তো আসলে আপনারা সবই জানেন বা সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র আমি আপনাদেরকে নতুন করে হয়তো কিছু শিখাবো না, আপনার ওই অতীত স্মৃতিগুলো একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। আর ভাইভাতে কোন কোন জায়গাগুলোকে বিশেষভাবে টাচ করতে পারে আমি মূলত সেই দিকটা ফোকাস করব। সব কিছুই আপনাদের জানা আছে, সব কিছুই আপনাদের আচ্ছা ধন্যবাদ শামিমা নাসরিন সুমি SUMY। আচ্ছা, তো সেই জায়গাগুলোকে আমি একটু টাচ করার চেষ্টা করব, আপনাদের অতীতটা আমি একটু এই স্মরণ করাবো। আপনারা পুরান রোগী ডাক্তার অর্থাৎ পুরাতন রোগী ডাক্তার হয়ে যায়, যেমন আপনারা এই কথাটা প্রচলিত, আপনারাও সেটা, কারণ অনেক প্রেসক্রিপশন দেখতে দেখতে অনেক লেখাপড়া করতে করতে সবই জানেন। এখন আমি আজকের ক্লাসে যদি আপনার জীবনে ফাংশনটা অন্তত ক্লিয়ার হয়ে যায়, দেখবেন আপনি চাকরি করতে গেলেও সব জায়গায় আপনার ফাংশন জিনিসটা আপনাকে ভোগাবে। আপনি ফাংশন সারা জীবন পড়ছেন, ফাংশন পারেন, কিন্তু যখনই আপনাকে ফাংশন কেউ জিজ্ঞেস করে আপনি বুঝিয়ে দেন, তখন মনে হয় যেন কি জানি কি একটা মানে অনুভব চলে আসে, মনে হয় যেন আমি ফাংশন কি আমি কিভাবে বলবো। আসলে বিষয়টা তেমন না, আমি অল্প একটু ধারণা আপনাদেরকে আজকে চেষ্টা করবো এই জিনিসটা ক্লিয়ার করতে, ডোমেন রেঞ্জ, কোডোমেন, আরও আনুষঙ্গিক কিছু জিনিস, এরপরে ক্যালকুলাসের ভিতরে এই জিনিসগুলোই, এরপরে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই টাইপের কিছু জিনিস হয়তো টাচ করে। তো যে কথাটা আপনাদেরকে আমার বলার সেটা হলো, আপনারা তো অনেক PDF গাইড নোট অনেক কিছু সংগ্রহ করেছিলেন ভাইভা প্রস্তুতির জন্য। আমি আমার যে গ্রুপগুলো আছে সেখানে দেখে অনেক PDF, অনেক নোট, অনেকে আমার কাছ থেকে PDF চান, স্যার আমি টাকা দিব। আমি বলবো যে আমার কাছে এইসব PDFও নাই, নোট নাই, গাইড নাই, আমার একমাত্র চালান আমার মেইন বই। আমার কাছে শুধু একটা বই আছে যেটা এখন আমার হাতেই আছে, আমি এই বইটা থেকেই আপনাদের সাথে বইয়ের ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমার একমাত্র চালান হলো মেইন বই, আমার আর কিচ্ছু নাই, না আছে গাইড, না আছে PDF, না আছে সাজেশন, আমি মেইন বই থেকে আলোচনা করব। তো আপনারা আসেন আমার সাথে ক্লাসটা শুরু করেন। আমি ফাংশন রিলেটেড কিছু জিনিস টাচ দেওয়ার চেষ্টা করেছি, এখন আমি মূল আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আমাদের যে বোর্ডে আমি আপনাদের থেকে জানতে চাইব কোনটা ফাংশন নয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই দেবেন। কমেন্ট কিন্তু আপনারা দ্রুত করার চেষ্টা করবেন, কারণ আমার কথা হয়তো হাফ সেকেন্ড পরে আপনাদের কাছে যায়, তো আবার হাফ সেকেন্ড পরে আপনারা রিপ্লাই দেন, হাফ সেকেন্ড পরে আমার কাছে আসে। তো সব মিলিয়ে আমি এখানে বোর্ডে কয়েকটা ফাংশন কি ফাংশন নয় সেই রিলেটেড কিছু চিত্র অঙ্কন করতেছি। ধরেন 1 2 3 4, আমি প্রথম কথা হলো এটা থেকে এটাতে ম্যাপ করলো, এটা থেকে এটাতে ম্যাপ করলো। আরেকটা অঙ্কন করতেছি A B C,
ডি ই এফ, আর ধরলাম এখানে দুইটাই আছে। এখানে 1 নং চিত্র, 2 নং চিত্র, 3 নং চিত্র, ধরলাম আমরা এটা এক্স, এটা ওয়াই, এই হলো এফ ফাংশনটা, এক্স ওয়াই বা অন্য কিছু দিলেও হবে, এক্স ওয়াই। এখন এই 3টা চিত্রের মধ্যে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় আপনাদের দৃষ্টিতে। 1 2 3 আমি নম্বর দিছি যাতে আপনারা কমেন্ট করতে সুবিধা হয়। কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় আপনার কাছে মনে হয় এই চিত্রে। আপনারা তো এই নিয়ে অনেক পড়াশোনা করেছেন, আপনাদের পড়াশোনার আলোকে আমাকে রিপ্লাই দিবেন। আপনাদের ভুল সঠিক বিষয়টা নয়, আপনার নিজেকে একটু যাচাই করা, সেই আলোকে আমি আমার আলোচনাটা করব। কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় দেখি আপনাদের মধ্যে কার কি জবাব আসে বা কার কি রিপ্লাই আসে, আমি সেটা একটু দেখি। আপনাদের দৃষ্টিতে কোনটা ফাংশন মনে হয়, কোনটা ফাংশন মনে হয় না, সেটা আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। আমি দেখি রিপ্লাইগুলা কি আসতেছে। আপনাদের যেটা চিন্তা সেটাই বলবেন, অন্য কিছু না। বগুড়া ম্যাথ জোন আমার স্টুডেন্ট, 1 ফাংশন নয়। আচ্ছা 3টার কথাই বলে ফেলেন। 3 ফাংশন একজনে বলছে, এনায়েতুল্লাহ, এনায়েত হোসেন, 2 ফাংশন আর সব ফাংশন নয়। 2 ফাংশন আর সব ফাংশন নয়। আচ্ছা অনলি 3 ফাংশন, আবু সুফিয়ান সুমন। এই মুহূর্তে আমার কাছে রিপ্লাইগুলো এসে পৌঁছা। 1 নং ফাংশন নয়, বাকি 2টা ফাংশন। 1 2 ফাংশন নয়, তারেক বলছে 2 3 ফাংশন, রিমা বলছে। আচ্ছা আমি আর একটু প্রশ্ন নিচ্ছি, আমার ক্লাসটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ আজকে ফাংশন ক্লিয়ার হয়ে যাবে এবং সংজ্ঞা সহ। 3 ফাংশন, 1 2 চিত্র ফাংশন নয়, 3 ফাংশন। আচ্ছা সুমি বলছে 3 ফাংশন, ইব্রাহিম খলিল সোহেল বলছে 1 ফাংশন, 2 অন্যয়, 3 ফাংশন। আচ্ছা আমি অন্য নিয়ে কথা বলি না স্যার, অন্য তো সবই, সকল সম্পর্কেই অন্য। 2 3 শাহাদাত সবুজ সাহেব আছেন আমাদের সাথে, দেখা যায় ওনাকে নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, স্বয়ং উনি আমার এখানে এসেছিলেন। আচ্ছা মোটামুটি আমি অনেকগুলা রিপ্লাই পেয়েছি, যারা রিপ্লাই দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন, আমাদের এই মুহূর্তে 100 জন সদস্য উপস্থিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই অন্তত একজনে যদি একটা করে আপনারা শেয়ার করে দেন, অনেকের মধ্যে কিন্তু ক্লাসটা খুব সহজেই পৌঁছায়। আচ্ছা আপনারা কমেন্টগুলো করতে থাকেন কেমন, আমি একটু ব্যাখ্যা দিই, তারপর হয়তো আপনার চিন্তা ধারণা পরিবর্তন হবে। আপনাদের মধ্যে কিন্তু আমি অনেক মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। আমি একটু আমার কথা বলবো, আপনি আপনারটা, আপনি যেটা ভাবছেন সেটার সাথে একটু চিন্তা করবেন কেমন। আমার কথা কেউ মনে কষ্ট নেবেন। আসলে আমি এসেছি আপনাদের সাথে একটু ডিসকাস করতে, অংশগ্রহণমূলক ক্লাস, বুঝতে পেরেছেন। আমায় অন্যদের মতো আমি অতটা লাইভ ক্লাস পরিচালনা করার সময় পাই না, আমি চাকরিজীবী মানুষ। তো যতটুকু সম্ভব হয় আসে মূলত আপনাদের সাথে একটু আজকে জিনিসগুলো আলোচনা করব, কারণ আপনারা কিন্তু সম্পূর্ণ মিসওয়েড। আপনারা এই তো আল্লাহ চাইলে কিছু সময়ের ব্যবধানে, কি শুধু সময়ের অপেক্ষা, আপনারা হয়ে যাচ্ছেন খুব দ্রুতই সহকারী শিক্ষক গণিত অথবা প্রভাষক গণিত। কবুল করার মালিক হলো আল্লাহ, শুধু সময়ের ব্যবধান। তো আমি আপনাদের মতো লোকদের সাথে কাজ করি, জাস্ট একটু ডিসকাসমূলক ক্লাস। তো আমি সংজ্ঞাটা যদি আমার ভাষায় আমি বলি, আমরা এটাকে বলতে পারি যে বড় এক্স সেট, এটাকে বলতে পারি ওয়াই সেট, অথবা এটাকে বলতে পারি প্রথম সেট, এটাকে বলতে পারি দ্বিতীয় সেট, অথবা এটা প্রথম গুচ্ছ, এটা দ্বিতীয় গুচ্ছ, যাই বলি তাতে কোনো ক্ষতি নেই। তো মূল কথাটা হলো প্রথম সেটের আর কি, যেটাকে আমরা এখানে এক্স দিছি, এক্স সেটের প্রতিটি মানের জন্য, কথাটা কিন্তু নোট করেন, এক্স সেটের বা প্রথম সেটের প্রতিটি মানের জন্য দ্বিতীয় সেটের বা ওয়াই সেটের নির্দিষ্ট মান যদি পাওয়া যায়, যেটা বইয়ের ভাষা লেখা অনন্য বা নির্দিষ্ট মান পাওয়া যায়, কথা নোট, এক্স সেটের প্রতিটি মানের জন্য, অর্থাৎ এক্স সেটে মানে প্রথম সেটে কোনো খালি উপাদান থাকতে পারবে না। এক্স সেটের প্রতিটি মানের জন্য ওয়াই সেটে যদি নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন এই এক্স থেকে ওয়াই এ যে সম্পর্কটা আছে সেটাকে আমরা বলি ফাংশন। এক্স সেটে কোনো খালি উপাদান থাকতে পারবে না। আবার এখন এক্স সেট বা প্রথম সেটটাকে আমরা বলি ইমেজ। ধরেন আমি হলাম ইমেজ, আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আয়নার ভিতরে আমার যে চেহারাটা দেখা যায়, আমি হলাম প্রি ইমেজ, আমি হলাম প্রি ইমেজ। আর এটার ভিতরে আমাদের চেহারা দেখা যায়, এটা হলো আমাদের এখানে ইমেজ বলে, অর্থাৎ প্রতিবিম্ব, ছবি।
ছবি, ঠিক আছে। এখন এমন ঘটনা কিন্তু ঘটবে না আমরা মানুষ দুইজন দাঁড়ায় আছি, ছবি তিনটা উঠছে, তিনজনের দেখাবে। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তিনজন দাঁড়ায় আছে, ছবি দুইজন উঠছে, অর্থাৎ একজন আয়না ক্যাপচার করতেছে না অথবা দেখা যাচ্ছে না, এরকম ঘটনা ঘটতে পারে। এরকম আচ্ছা, বিষয়টা আমি পরে আসতেছি। তাহলে আপনি খেয়াল করেন, এই হিসাব করলে এক সেটের প্রতিটি মানের জন্য, এখানে দেখেন তো, এখানে এই হিসাব করতে গেলে প্রথমটা কিন্তু আগেই বাদ, এখানে কিন্তু এই প্রথম সেটের প্রথম উপাদানে কিন্তু কারোর সাথে সম্পর্ক সৃষ্টি করে নাই, এই হিসাবে এটা ফাংশন নয়। এক কথা ক্লিয়ার, এক কথা শেষ এটা। 2 নম্বরে আসেন। এরপরে বলছিলাম এক সেটের প্রতিটি মানের জন্য ওয়াই সেটে অর্থাৎ দ্বিতীয় সেটে নির্দিষ্ট মান পাওয়া যাবে। দেখেন এখানে এর মান, এর জন্য আমি পেলাম কত ডি, আবার এর জন্য আমি পেলাম কত ই। তাহলে কি আমি নির্দিষ্ট মান পাইছি? না, নির্দিষ্ট মান পাই নাই। তাহলে সংজ্ঞা ফিল আপ হয়েছে? হয় নাই। তাহলে এক সেটের এখানে প্রতিটি মানের জন্য ওয়াই এর নির্দিষ্ট মান যদি থাকে, এখানে কিন্তু নির্দিষ্ট মান পাই নাই, তাহলে এই ভদ্রলোক বাদ, এটাও কিন্তু ফাংশন নয়। তাহলে আমি বিশ্লেষণে পড়ে যাচ্ছি, শুধু সংজ্ঞাটাকে খণ্ডায়ন করতেছি। এবার আসেন, এইখানে এই যে এক্স, এখানে প্রতিটি মান কিন্তু কোনোটা খালি নেই। এর জন্য পাইলাম a1, বি এর জন্য পাইলাম, এর জন্য a2, বি এর জন্য a1, সি এর জন্য a3, এগুলো জাস্ট আমি আন্দাজে ধরছি। তাহলে প্রতিটি মানের জন্য কিন্তু আমি নির্দিষ্ট মান পাইছি। তাহলে এটা হলো আমার ফাংশন। তবে অনেকে সঠিক উত্তর দিয়েছেন, তাহলে এই 3 নাম্বারটা কিন্তু ফাংশন। এখন আসেন, এখানে কিন্তু একটা অতিরিক্ত এলিমেন্ট আছে। এখানে অতিরিক্ত এলিমেন্ট থাকলে কোনো ক্ষতি নাই, প্রথমটায় অতিরিক্ত এলিমেন্ট থাকতে পারবে না। এখন তাহলে দেখেন, এইখানে একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করি। ধরেন এটা যদি হলো সন্তান, এটা হলো মা। ধরেন আবুল বাবুল দুইজন, আর এখানে হইলো মা হলো ধরেন রহিমা আর জরিনা। একজন মায়ের আপনার 2টা সন্তান থাকতে পারে, বাস্তবে যেরকম সম্ভব ঠিক এটা কিন্তু একটা ফাংশনের মধ্যে পড়ে। কারণ একজন মায়ের 2টা সন্তান থাকতে পারে, ঠিক আমাদের ওই যে fx = যদি আমি বলি x² + 1, x এর মান আমি যদি 1 বসাই, এখানে 1² + 1 = 2, -1 বসালে 1² + 1 = 2। দ্যাট মিনস আমি যদি এখন ওই যে এখানে এই r কে 2 দ্বারা রিপ্লেস করি, এখানে আমি -1 বসাই, এখানে আমি 1 বসাই, তাহলে কিন্তু এরকম ব্যাপারটা ঘটতেছে। অর্থাৎ এখন এক সেটের প্রতিটি মানের জন্য, যেমন -1 এর জন্য পাইলাম 2, আবার 1 এর জন্য পাইলাম 2। -1 এর জন্য 2 তো একটা নির্দিষ্ট মান। আপনার মাথায় যদি ঘুরে, স্যার আপনি তো বলছেন নির্দিষ্ট, -1 এর জন্য 2 পাইলাম, আবার 1 এর জন্য 2 পাইলাম, এটা নির্দিষ্ট হইলো কই? না, বিষয়টা তা নয়। -1 এর জন্য পাইছি 2, এটা একটা ফিক্সড, এটার কথা শেষ। আবার 1 এর জন্য একটা পাইলাম 2, এটাও ফিক্সড। তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট মান পাইছি। তাহলে এইরকম ম্যাপ করলে কিন্তু ফাংশন নয়, এরকম ম্যাপ করলে কিন্তু ফাংশন হচ্ছে। এখন ধরেন কেন এরকম ম্যাপ করলে ফাংশন না? আপনার বাস্তবিক পক্ষে আপনাকে আমি যদি বলি যে মা হইল 2জন মাকে একটা সন্তানের মালিকানা দাবি করতে পারে? পারে না, এটা বাস্তবে সম্ভব নয়। ঠিক ফাংশনের বিষয়টা এরকম, ফাংশনের বিষয়টা এরকম। তো এই জন্য এই টাইপের হইলে সে কিন্তু ফাংশনের মধ্যে পড়ে না, কিন্তু ওই দিক থেকে হইলে তোমার ফাংশনের মধ্যে পড়ে। তাহলে আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা যে এক সেটের প্রতিটি মানের জন্য ওয়াই সেটের নির্দিষ্ট মান পাওয়া যায় যদি, তাহলে ওই সম্পর্কটাকে ফাংশন বলে। এই কথাটা কয়জনই ক্লিয়ার হইছো? এটা ক্লিয়ার হইলে তোমার ফাংশনের কিন্তু মূল থিমটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকে থেকে আমাদেরকে যদি বলা হয় কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয়, আমরা যে বিষয়টা আগে দেখবো এখানে কোনো খালি উপাদান আছে কিনা। যদি দেখি যে খালি উপাদান আছে, তাহলে প্রথম কথাই বাদ, উনি ফাংশন নয়। 2 নম্বর কথায় আসো। এরপরে আমরা দেখব এখানে একটা জায়গা যদি 2টাতে কোথাও 2টা বা 2 এর অধিকে ম্যাপ করে, তাহলে কিন্তু সে ফাংশন নয়। কিন্তু এইখানে 2টা গিয়া এখানে একটাতে ওই যে তাহলে একটা স্পষ্ট ফাংশন। আমরা 2টার ম্যাপ দেখাই। ধরো a b c d e f, যেমন a গিয়া d তে ম্যাপ করলো, b গিয়াও d তে ম্যাপ করতে পারে, শুধু c গিয়াও করতে পারবে, এটাও কিন্তু ফাংশন। তাহলে এখানে অতিরিক্ত উপাদান থাকতেও পারে, নাও থাকতে পারে।
এইখানে কিন্তু অতিরিক্ত কোনো উপাদান থাকতে পারবে না। এটাই হলো ফাংশনের সংজ্ঞা। তাহলে আজকে থেকে আমরা ফাংশনের সংজ্ঞার সাথে বাস্তবতাটা আমরা মিলিয়ে ওই যে ডাইন পাশে মা বিবেচনা করতে পারি, বাম পাশে সন্তান বিবেচনা করতে পারি। দুইজন মায়ে একটা সন্তানের মালিকানা দাবি করতে পারবে না, ঠিক এরকম আমরা ওই থিমটা ব্যবহার করতে পারি। এটা আমি বোঝার জন্য বলছি, এটা তো হলো বইয়ের ভাষা না। এখন তাহলে আমি ফাংশনের ডেফিনিশনটা আজকে থেকে সহজ ভাষায় শিখবো যে প্রথম সেটে যদি সেটের মাধ্যমে আমরা বলি এক্স সেটের প্রতিটি মানের জন্য যদি ওয়াই সেটের নির্দিষ্ট মান পাওয়া যায় তাহলে ওই সম্পর্কটাকে আমরা বলবো ফাংশন। এবার যদি ম্যাথমেটিক্স ঘুরিয়া আমরা বলি যে এখন এক্স সেটের প্রথম সেটের উপাদানগুলোকে আমরা বলি কি, আমরা এই এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই যে এইগুলাকে আমরা অনেক সময় x1 x2 x3 আমরা বলতে পারি। তার মানে এই x ইজ বিলংস টু x, এই কথার মানে হলো এর ভিতরে যে ছোট মানগুলো আছে সেগুলা পুরাটা সদস্য। আবার y ইজ বিলংস টু ক্যাপিটাল Y, অর্থাৎ এই ভিতরে যে মানগুলো আছে সেগুলা এই পুরাটা মিলে হলো বড় Y, আর ভিতরের পুরাটা হলো বড় Y, আর তার এলিমেন্টগুলোকে স্মল y দ্বারা আমরা প্রকাশ করতেছি। তাহলে আমরা আশা করি ফাংশনের সংজ্ঞা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছি। তোমরা কতটুকু বুঝতে পেরেছো? আর তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আমি তোমার দেখি কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট বক্সে, অথবা তোমার কোনো পরামর্শ থাকলে আমি সেটাও নিব। ক্লিয়ার? আচ্ছা যাক, কয়েকজনে বলছে যে ক্লিয়ার, তাহলে আমি সামনে বাড়াইতে পারি। এই ফাংশনের সংজ্ঞা কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা এবার আমি মেইন বইটা একটু খুলি। আর একটা কথা, আমাদের ফাংশন যে কথাটা সর্বপ্রথম আমাদের যেহেতু ভাইভা পরীক্ষা, এই ফাংশনের সংজ্ঞাটা এই আমাদেরকে কে দিছে, বইয়ের মধ্যে লেখা আছে যে গটফ্রেড উইলহেম লিবনিজ, ওই যে লিবনিজ আর কি ফাংশনের সংজ্ঞাটা শব্দটি ব্যবহার করেন সর্বপ্রথম লিবনিজ। যাই হোক, এটা লিবনিজের সংজ্ঞা। তাহলে গণিতের ভাষা আমাদের বইয়ের ভিতরে আছে। এখন এটাকে আমরা বলি স্বাধীন, এটাকে বলি অধীন। এটা হলো স্বাধীন চালক, এটা হলো অধীন চালক। এইগুলা সবাই জানে, তা আমি আর এইদিকে যাচ্ছি না। তাহলে ফাংশনের সংজ্ঞাটা স্যাররা যখন তোমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে যে ফাংশনের সংজ্ঞাটা কি, আপনি বলেন তো এটা কেন ফাংশন, এটা কেন ফাংশন নয়, এই সেই যখন ঘুরে ফেসে জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনাকে আপনার সংজ্ঞা মাথা রাখতে হবে, রাখা এটাকে ওইভাবে ঢিল করতে হবে। আপনার ভিতরে সংজ্ঞাটা রাখা আমার এই যে আমি যে শিখছি এক্স সেটের প্রতিটি মানের জন্য, অর্থাৎ এক্সের ভিতরে কোনো খালি উপাদান থাকবে না, ওয়াইয়ের ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এক্সের একটা গিয়ে ওয়াইয়ের দুইটার সাথে সম্পর্ক করতে পারবে না, এটা অবৈধ সম্পর্ক। কিন্তু এক্স সেটের তোমার দুইটা ওয়াইয়ের, এক্স সেটের দুইটা তিনটা মানে যতগুলো ইচ্ছা অতগুলো ওয়াইয়ের একটাতে গিয়েও সম্পর্ক করতে পারবে, এটা হলো ফাংশন। আর তখন ওই রকমের সম্পর্কটাকে আমরা ফাংশন বলি। আর এক্স সেট বা প্রথম সেটটা উপাদানগুলোকে আমরা বলি যে প্রি ইমেজ বা প্রাক বিম্ব, আর এটা হলো প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফাংশনের ডেফিনেশনটা আমাদের ভাইভাতে যেভাবে দরকার আমি সেইভাবে ডিসকাস করার চেষ্টা করেছি। এবার আসো আমাদের আমি আগেই বলছি সবই তোমাদের জানা জিনিস, আমি জাস্ট একটু ধারণা দিতেছি। তোমাকে খুঁটিনাটি প্রশ্ন করবে, যেমন বলবে যে আচ্ছা আমি এখান থেকে একজনের নাম দেখি, যে বলবো যে আকরাম সাহেব, এইভাবে তো এমনি ঘুরাই ফেরাই ধরলে যে আকরাম সাহেব, আচ্ছা কোডোমেন আর ডোমেন কি, এটা একটু আমাকে একটু বলেন তো, একটু ক্লিয়ার করেন তো। তখন আকরাম সাহেব কিন্তু সারা জীবন ডোমেন রেঞ্জ শিখে আসছে, এখন হঠাৎ করে জিজ্ঞেস করে বসলো কোডোমেন আর ডোমেন কি, কে বড় কে ছোট, কোডোমেন বড় না ডোমেন বড়? আকরাম সাহেব তো আল্লাহ দিলে মানে একটা গোল চক্করে পড়ে গেল, জানা জিনিসও ভুলে গেল যদি আগে থেকে একটু টাচ না থাকে জিনিসটা। তা আমরা এখন কোডোমেন, ডোমেন আর রেঞ্জ এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তারপরে আমরা ফাংশনের প্রকারভেদে যাব, তারপরে ডোমেন রেঞ্জ যতটুকু নিয়ম আলোচনা করা সম্ভব হয় আমি আলোচনা করব। আপনাদের ক্লাসটি কেমন লাগে সেটা জানাবেন, কখন এক এক আবার কখন এক এক নয়। আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ধন্যবাদ সাবিকুন নাহার বিতিকে, অন্টু বিপরীত এক এক, হ্যাঁ এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা আমি এখন আলোচনা করব ডোমেন। আপনাদের থেকে আগে রিপ্লাই নিব, হ্যাঁ। ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এই হবে এই মুহূর্তে আলোচনার টপিকস। তো ধরেন আমি অনুমান নির্ভর কয়েকটা সংজ্ঞা লিখতেছি, এ বি সি ডি।
তিনটা দিই, এক্স ওয়াই জেড ডব্লিউ। এ গিয়ে এক্স এর সাথে ম্যাপ করলো, বি গিয়ে ওয়াই এর সাথে করলো, সি গিয়ে ডব্লিউ এর সাথে করলো। এটা হলো আমার এক্স সেট, এটা হলো আমার ওয়াই সেট। প্রথম কথা হলো আমরা আগেই জেনেছি ফাংশনের ডেফিনেশনে এখানে কোনো অতিরিক্ত উপাদান থাকবে না, তাহলে আমার ডোমেনটা স্পষ্ট হলো এ বি সি, এই তিনটে উপাদান হলো ডোমেন। এখন আমার সমস্যা হলো কোডোমেন আর রেঞ্জ নিয়ে। এখন কোডোমেন কি এক্স দুইটা হইতে পারে আনসার, এটা তো গেলই, এক্স ওয়াই জেড ডব্লিউ নাকি এক্স ওয়াই ডব্লিউ। আচ্ছা আপনারা রিপ্লাই দিবেন এটা কি এক নাম, এটা কোডোমেন না এটা কোডোমেন। আমি কোডোমেন জানতে চাই, এক কোডোমেন না দুই কোডোমেন, এক্স এই সেটটা কোডোমেন না পরের সেটটা কোডোমেন। দেখে আপনাদের পূর্ব নলেজ অনুযায়ী, আপনারা তো এগুলো শিখে এসেছেন, সেই অনুযায়ী আপনারা কি বলেন আমি একটু দেখি। আপনাদের থেকে আগে রিপ্লাই নিব। আচ্ছা আমাদের বগুড়া সাহেব বলছে এক দুই কোডোমেন, সোহাগ সাহেব বলছে দুই, বিথি বলছে এক কোডোমেন। আচ্ছা এর ভিতরে তাহলে দেখা যায় দৈত্যমত আছে দুই কোডোমেন, এক দুই। আচ্ছা এখন আমরা যদি ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে মানে এই রকমের প্রবলেমগুলো আমরা ফিল করব না। যদি আমরা এই আমি দেখি আর কে কি বলে, এরপরে আমার কথাটা আমি বলবো। আমি আগে বলছি আপনারা কেউ বিরক্ত হবেন না, আজকের দিনটা আজকের ক্লাসটা আমাকে একটু সময় দেন, আমি আপনাদের সাথে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে ফেলি, আমার সাথে থাকেন। আমিও আপনাদের সময় নিয়ে, যেহেতু আজকে শুক্রবার আছে, আমি ক্যালকুলাসের টপিক্সটা এই জন্যই ধরেছি। আচ্ছা এখন কথা হলো আমরা কোডোমেন আর রেঞ্জ নিয়ে প্রবলেমে আছি, কোডোমেন আর রেঞ্জ নিয়ে প্রবলেমে আছি। আমাদের ডেফিনেশনে যে কথাটা বলছি আমি বইয়ের থেকে যদি একটু আলোচনা করি একেবারে আপনারা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন বইয়ের ভাষা যেটা বলছে এফ থেকে আমরা যে ফাংশনটা এক্স থেকে ওয়াই হলো, এখানে বলছে এক্স কে এফ এর ডোমেন, এটা হলো ডোমেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওয়াই কে কোডোমেন, কোডোমেন এর পুরো নাম হলো কাউন্টার ডোমেন, এই পুরাটা হলো কোডোমেন, তাহলে এটা হলো ডোমেন, এই পুরাটা হলো কোডোমেন। তার মানে এই এক্স ওয়াই জেড ডাব্লিউ এই পুরাটা এটা হলো আমার কোডোমেন। বইয়ের থেকে বলতেছে, আমি কিন্তু মন গড়া কোনো কথা বলি না, আমার হাতে কিন্তু দলিল আছে, ঠিক আছে, মেইন বই আছে। তো ওয়াইটাকে কোডোমেন বলা হয়। তাহলে রেঞ্জ কোনটা? রেঞ্জ হলো এই ডোমেনের যেই যেই উপাদানের সাথে, রেঞ্জের যেই যেই উপাদানের সাথে সম্পর্ক হলো, যেমন এক্স ওয়াই ডব্লিউ, এই তিনটার সাথে সম্পর্ক হলো, অর্থাৎ এই তিনটাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এক্স ওয়াই ডব্লিউ এটা হলো আমার রেঞ্জ। আশা করি ক্লিয়ার। তো এই নিয়ে তো আর কথা বলার দরকার নাই। তাহলে ডোমেন এক্স হলো ডোমেন। তাহলে আমরা কিন্তু ওই যে রেঞ্জের সংজ্ঞাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে শিখার কারণে এই জিনিসটা একটু প্যাচ আছে, আমি আরো ক্লিয়ার করব। আর কোডোমেন হলো ওয়াই সেটটা, আর রেঞ্জ হলো এক্স সেটের যে যে উপাদানের সাথে ওয়াই সেটের যে যে উপাদানের মধ্যে সম্পর্ক হয়, ওই সম্পর্কযুক্ত উপাদানগুলা, অর্থাৎ যেগুলো ম্যারিড সেগুলা, আনম্যারিড গুলো পড়ে থাকবে। তাহলে ম্যারিড আনম্যারিড নিয়ে আমাদের হলো কোডোমেন, আর শুধু ম্যারিড গুলো নিয়ে হলো আমাদের রেঞ্জ। তাহলে আপনাকে ভাইবা বোর্ডে যদি বলে যে বিটি ম্যাডাম বলেন তো এই রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন, এটা ব্যাখ্যা করেন। ব্যাখ্যা কিন্তু এটা, এই দেখেন এই রেঞ্জটা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জ, এটাকে আমি রেঞ্জ, আর উনি কিন্তু সাবসেট কার, সাবসেট প্রপার সাবসেটও হতে পারে, ইজ নট প্রপার হতে পারে, সেটা সমস্যা না। আপাতত আমার এটা প্রপার, এই কার কোডোমেন, কোডোমেনের এই সাবসেট। তখন এখানে আপনি এরকম একটা চিত্র আঁকলেন, অঙ্কন করলেন, করে এরকম দেখাইলেন যে স্যার এটা হলো কোডোমেন, এটা হলো রেঞ্জ। আমি দেখতেছি যে রেঞ্জে একটা উপাদান এখানে কম আছে কোডোমেনের তুলনায়, তার মানে রেঞ্জটা হলো কোডোমেনের সাবসেট। আবার অনেক সময় বাড়তি উপাদান নাই, তখন আমাদের এই প্রপার সাবসেট হবে না, তখন হবে আমাদের শুধু সাবসেট। তাহলে
এই রেঞ্জটা কোডোমেনের সাবসেট, এটা কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার, আচ্ছা যাক, ধন্যবাদ। অনেকে বলছে স্যার ক্লিয়ার। জনি সর্দার আছে আমাদের সাথে। বিথি ম্যাম স্যারের আত্মীয় মাসুদ রানা বলতেছে, না আত্মীয় না, ওই যে যারা আমার পেজে অ্যাক্টিভ থাকে নামগুলো আমার মনে থাকে, যেমন অ্যাক্টিভ মেম্বার জনি সর্দার, সোহাগ, এই যে রিমা জামান খুব অ্যাক্টিভ সদস্য, রিমা জামান। আচ্ছা, এখন তাহলে রেঞ্জের ডেফিনেশনটা তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এ নিয়ে মনে হয় আর সময় দেওয়ার দরকার নাই, কারণ আমাদের আরও অনেক আলোচনা আছে। আমি চলে যাচ্ছি হলো আমাদের বই অনুযায়ী সিরিয়ালে পড়ে হলো ডোমেন রেঞ্জ নির্ণয়, আমি সেটা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি হলো ওই যে ফাংশনের প্রকারভেদে। হ্যাঁ, ফাংশনের প্রকারভেদ। তাহলে আপনাকে যদি এই ডোমেন, কোডোমেন, রেঞ্জের ডেফিনেশন চায়, ব্যাখ্যা চায়, এরপর আরও ভিতরে খুঁটিনাটি বলে, আশা করি আপনারা পারবেন যদি আমার কথাগুলো একটু মাথায় রাখেন। ডোমেন হলো এক সেটের উপাদানগুলোকে, এক সেটের মানে প্রথম সেটের বৈধ মানগুলা, বাস্তব মানগুলা, বইয়ের মধ্যে আরো সুন্দর করে লেখা আছে, সেগুলা ডোমেন। আর ওয়াই সেটের যেগুলা এক সেটের সাথে সম্পর্কযুক্ত, এক্স এর বৈধ মানের সাপেক্ষে ওয়াই এর যে বৈধ মান, বৈধ অবৈধ এগুলো তো অনেক কথাবার্তা আছে, মানে বাস্তব সংখ্যা আর কি, বাস্তব মান আসে, সেটা হলো আমার রেঞ্জ। আর ওয়াই সেটটাকে আমরা বলি কোডোমেন, আর এটা সাবসেট, সেটা তো আমরা বলেছি। এবার আমরা যাচ্ছি প্রকারভেদ। ডোমেন রেঞ্জ নির্ণয়টা আমরা আসতেছি একটু পরে, কারণ ডোমেন রেঞ্জ নির্ণয়ের নিয়মের কোনো শেষ নাই। তারপরে আমি আজকে অসমতা দুইটা ইন্টারেস্টিং পয়েন্ট আলোচনা করার ইচ্ছা আছে, তো আমি চলে যাচ্ছি। অনেকেই ওই যে আমার কমেন্ট বক্সে যেভাবে চাওয়া যে প্রকারভেদগুলো একটু ক্লিয়ার করার জন্য আমি সেই দিকে যাচ্ছি। আমাদের ইম্পর্টেন্ট 4টা প্রকারভেদ আছে। ধ্রুবক ফাংশন, তারপরে অভেদ ফাংশন। আমি সেদিকে না যাই, আমি যাচ্ছি সরাসরি যেটা আমার দরকার, ফাংশনের প্রকারভেদ। ফাংশনের প্রকারভেদ, এই প্রকারভেদগুলো কিন্তু সেই এইচএসসি লেভেল থেকে আমরা কিন্তু শিখতেছি। মির্জা রকিবুল ধন্যবাদ, মোহাম্মদ আলী ধন্যবাদ। প্রকারভেদগুলো আমরা স্টুডেন্ট লাইফ থেকে শিখতেছি। আমার এখানে যারা এই মুহূর্তে ক্লাসে আছে, আমার মনে হয় 122 জনের মতো এই মুহূর্তে উপস্থিত, পরে তো অনেকে ক্লাস করবে। এখানে 122 জনের মধ্যে মিনিমাম 100 জনে আছে সরাসরি এইচএসসি বা এসএসসি লেভেলের ম্যাথ পড়া, অর্থাৎ এই ডোমেন রেঞ্জের উপরে শিক্ষকতা করে, এই ফাংশনের প্রকারভেদ ওনারাও জানে। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের বইগুলা এমনভাবে লেখছে, মানে মুন্সিয়ানা সিস্টেম। অনেক সময় আমরা শিক্ষকরাও একটু ধোঁয়াশার মধ্যে থাকি, স্টুডেন্টরাও ধোঁয়াশা, স্টুডেন্টদের শিক্ষক ধোঁয়াশা থাকলে স্টুডেন্ট ধোঁয়াশা রাখতেই হয়, কিছু তো করার নাই। তো এই জিনিসগুলো যদি আমরা টিচাররা ক্লিয়ার হই, তাহলে মানে বুক ফুলাইয়া ক্লাস নেওয়া যায়। কারণ আপনি যদি নিজে সমুদ্রে সাঁতার কাটা শিখেন, পুকুরের কোচ হইলে কি সুবিধা, আর আপনি নিজেও পুকুরে সাঁতার কাটা শিখছেন, কোচ হয়েছেন, আবার পুকুরের গিয়া ইন্টারেস্ট পাবেন না। কারণ হলো যিনি বিদ্যাটা দান করবে, যিনি শিখাবে, ওনার জানার পরিধিটা থাকতে হবে বেশি, ওনার থাকতে হবে স্বচ্ছ ধারণা। বইয়ের মধ্যে সব জিনিসে আছে, কিন্তু বইয়ের ভাষাটা একটু মুন্সিয়ানা ভাষা, অনেকের বুঝে উঠতে একটু কষ্ট হয়। তো আমার এখানে আসলে অনেক স্যার আছেন, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তারা সারা জীবন এই ফাংশন নিয়ে কিন্তু একটা ঝামেলায় থাকে, এই ঝামেলাটা যাতে তাদের না থাকে, তাহলে আপনিও পড়াইয়া মজা পাবেন। দেখেন এখানে এক এক ফাংশনের সংজ্ঞাটা বইয়ের মধ্যে যেটা দিছে, বলছে যে যদি দেখেন প্রথমে বলি এক এক ফাংশন, বইয়ের যে মুন্সিয়ানা সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখি। এক এক ফাংশন বলছে যদি আমার একটা ফাংশন ধরো fx = 2x + 3, এই হলো আমার ফাংশনটা। যদি x1 = x2 হয়, x1 = x2 হলে fx1 = fx2 হয়, তবে এক এক ফাংশন, তবে ফাংশনটি আর কি এক এক ফাংশন, তবে এক এক, আচ্ছা আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, ফাংশনটি এক এক ফাংশন। এইভাবে সংজ্ঞাটা আছে, এইভাবেও আছে, আরেকটা ভাবে আছে এইভাবে, যদি x1 ≠ x2 হলে fx1 ≠ fx2 হয়, তবে ফাংশনটি এক এক ফাংশন। এইভাবে হলো আমাদের বইয়ের ভাষার সংজ্ঞাটা।
আমাদের প্রধান প্রকারভেদগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো প্রধান প্রকারভেদ এখন বইয়ের যে সংজ্ঞাটা এটা কিন্তু আমাদের এইভাবে আছে। এখন দেখেন বলছে কি x1 সমান x2 হলে fx সমান fx2 হয়, তাইলে এক এক ফাংশন। অর্থাৎ আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার হওয়ার জন্য ধরো আমরা এখানে x এর একটা মান বসাইলাম, ধরো ওই যে x1 = আমি ধরলাম 1, তাহলে এখানে 2 × 1 + 3 আসতেছে 5। x2 = আমি ধরলাম ধরো 2, তাহলে 2 × 2 + 3, 2 2 4, 4 3 7। দেখো এই যে এখানে 1 এখানে 2, তাহলে এই জিনিসটাকে আমি একটু খণ্ডায়ন করার চেষ্টা করতেছি। 1 আর 2 কিন্তু সমান নয়, আর এখানে 5 আর 2 7 কিন্তু সমান আসে নাই। এই জিনিসটাকে এটাকে বোঝানো চাইছে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমি যে দুইটা মান বসাইছি সেই দুইটা মান যদি দুই রকমের হয়, সেই দুইটা মান যদি দুই রকম হয়, সেই দুইটা মান বসাইলে যে দুইটা ফাংশনাল ভ্যালু পাবো সে দুইটাও দুই রকম হবে। অর্থাৎ কথাটা কি আসলে একটি মানের জন্য একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই যে একটার জন্য ধরো 1 এর জন্য পাইলাম কত 5, 2 এর জন্য পাইলাম কত 7। একটার জন্য একটাই পাবো, 1 এর জন্য আর কোনোদিন আমি অন্য কোনো মান পাবো না। এই 1 এর জন্য আর কোনোদিন কোনো মান পাওয়া যাবে না, 2 এর জন্য আর কোনোদিন কোনো মান অন্য কোনো মান পাওয়া যাবে না, যেটা পাইলাম আমি 7। এ কথার অর্থ হলো x1 আর x2 যদি ভিন্ন হয় তাদের ফাংশনাল ভ্যালুও ভিন্ন হবে। অর্থাৎ আর যদি আমি আচ্ছা x1 এর মান আমি 1 বসাইলাম তো আসলো 5, তো x2 এর মান যদি আমি 1 বসাই আবার ওই সেই 5 আসবে। অর্থাৎ একই নিলে একই আসবে, ভিন্ন নিলে ভিন্ন আসবে, একই নিলে একই আসবে, ভিন্ন নিলে ভিন্ন আসবে। এই কথাটারে ঘুরেই ফিরাই এইভাবে বলছি আর কি। আসল কথা হলো প্রতিটি মানের জন্য একটি মানের জন্য একটি মান আসবে, একটি মানের জন্য একটি মান আসবে, একটি মানের জন্য একটি মান আসবে, একটার জন্য একটা আসবে, একটার জন্য কোনোদিন দুইটা আসবে না। অর্থাৎ ধরো fx = যদি হয় x² + 5, তো আমি যদি এখানে -1 বসাই তাহলে এখানে আসবে -1² + 5, এই 1 আর 5 6। আবার যদি 1 বসাই তাও কিন্তু 6। অর্থাৎ এই দেখো -1 আর 1 কিন্তু ইজ নট সমান, কিন্তু তাদের জন্য যে দুইটা পাইলাম সেই দুইটা কিন্তু সমান, এইরকম কোনো ঘটনা ঘটবে না। এখানে কিন্তু -1 এর জন্য আসছে 6, 1 এর জন্য আসছে 6, এরকম নয়। একটার জন্য একটা, একটার জন্য একটা, এই জন্য এই ফাংশনটাকে নাম দিছে এক এক ফাংশন। এখন বইয়ের ভাষাটা খুব গুরুগম্ভীর, যে বলছে x1 সমান x2 হলে, অর্থাৎ ওই দুইটা মান একই রকম হইলে ফাংশনের মান একই আইবে। এই কথাটা এরা এইভাবে বলছে x1 সমান x2, x1 সমান তো x2 আমি কোনোদিন নিবই না। তার মানে আমার এটা বুঝতে বেশি সহজ হয় যে x1 ইজ নট x2 হলে fx1 ইজ নট fx2। অর্থাৎ x1 আর x2 সমান না হলে fx1 এবং fx2 এর মানও কোনোদিন সমান আসবে না। অর্থাৎ একটার জন্য একটা, একটার জন্য একটা, এটাকে নাম দিছে এক এক ফাংশন। কথাটা তোমরা কতটুকু বুঝেছো আমাকে জানাও, আর তোমার কোনো প্রশ্ন থাকলে বলো, না হয় আমি চলে যাচ্ছি পরের টপিক। আরো ইন্টারেস্টিং, ইনটু অনটু, এই জায়গার ভিতরে আমার নিজের মাথা ইনটু অনটু হয়ে যায় অনেক সময়। ইনটু কোনটা অনটু কোনটা, আবার অনটুর কয়েকটা নাম আছে, ইনটুর কোনো নাম নাই। এই জায়গাটা আরো প্যাঁচ বেশি লাগে। এক এক ফাংশন ক্লিয়ার হলে তুমি ইনটু অনটু ক্লিয়ার হবে, ইনটু অনটু ক্লিয়ার, এক এক ক্লিয়ার হলে বিপরীত ফাংশন ক্লিয়ার হবে, বিপরীত ফাংশন ক্লিয়ার হলে প্রকারভেদ নিয়ে আর কোনো ঝামেলায় আমরা পড়বো না কোনোদিন। দেখি তোমাদের কোনো মতামত আছে কিনা বা কোনো কথা আছে কিনা। ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব হয়, তাহলে এক এক ফাংশন বলে। হ্যাঁ, এটা তো বইয়ের ভাষা মোহাম্মদ আলী সাহেব, এটা তো আমরা সবাই জানি। বইয়ের কথাটা একটু ক্লিয়ার করার জন্য তো আমাদের এত আয়োজন। আচ্ছা, তাহলে আমরা এক এক ফাংশন আমরা আশা করি ক্লিয়ার। এবার ওই যে ইনটু আর অনটু নিয়ে কথা বলবো। ইনটু আর অনটু মানে স্টুডেন্টরা যে জিনিসগুলো আমার কাছ থেকে বেশি জানতে চায় আমি সেটা নিয়েই কথা বলার চেষ্টা করতেছি। আচ্ছা, মেহেদি হাসান, আপনার কাছে ৭তম লিখিত কোর্স করে পাবনার এক মাদ্রাসা সুপারিশ পেয়েছি, এবার কলেজ পর্যায়ে লিখিত কোচিং করছি। ধন্যবাদ মেহেদি হাসান সাহেব, আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তাহলে ইনটু আর অনটুর বিষয়টা একটু এবার ক্লিয়ার হব, দেখি চেষ্টা করি কতটুকু আপনাদেরকে ক্লিয়ার করানো সম্ভব হয়। আমার সামনে কিন্তু মেইন বই আছে, আমি মেইন বইয়ের আলোকে কথা বলতেছি। আচ্ছা, ইনটু আর অনটু জিনিসটা, প্রথমত আমরা ইনটুর বিষয়ে কথা বলি। ইনটু নিয়ে বেশি একটা কথা নাই,
তাহলে আমরা আসতেছি ইনটু ফাংশন। আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। ইনটু বইয়ের ভাষাটা মানে আপনাকে বুঝে নেওয়াটা, যদি আপনি টিচারে যদি বুঝে না নিতে পারেন, স্টুডেন্টকে আপনি ক্লিয়ার করতে পারবেন না, এটাই স্বাভাবিক। যেমন এই যে আমি একটা সেট নিলাম এ বি সি, বরাবরে আমি ওই এগুলো দিয়ে বুঝাচ্ছি। ধরেন সম্পর্ক হইল এক্স ওয়াই জেড ডব্লিউ, এইখানে ধরেন এক্স হইল এর সাথে, ওয়াই হইল এর সাথে, সি হইল এর সাথে। এ হলো আমার একটা ফাংশন। আর একটা ফাংশন আমি নিচ্ছি এ বি সি, এখানে আমি নিলাম এক্স ওয়াই জেড। এখন আপনাদের দৃষ্টিতে কোনটা ইনটু ফাংশন আর কোনটা ইনটু ফাংশন, কোনটা ইনটু ফাংশন নয়, আপনারা আমাকে আগে বলবেন, তারপরে আমি আমার কথা বলবো। এবার বলেন 1 নাম্বার ইনটু ফাংশন না 2 নাম্বার ইনটু ফাংশন? আপনাদের থেকে আমি একটু আগে জানার চেষ্টা করি। কোনটা ইনটু ফাংশন, কোনটা ইনটু ফাংশন নয়, আপনারা একটু ক্লিয়ার করবেন। মানে আপনারা আপনাদের মতামত দিবেন 1 ইনটু ফাংশন না 2 ইনটু ফাংশন, আপনারা মতামত দিবেন। প্রথম কথা হলো এটা কিন্তু ফাংশন, দেখি আপনাদের মতামতে কি আসে, তারপরে আমি যাচ্ছি আমার দিকে। একজন বলছে 2 নং ইনটু ফাংশন, আবু সুফিয়ান সুমন, প্রথমত তার কমেন্টটা পেলাম। আচ্ছা, এরপরে আমি সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে আমার কথা আমি ক্লিয়ার করব। আশারাজ ওয়ালাইকুম সালাম। মাহবুব হোসেন খোকন বলছে ইনটু হলো 2। আচ্ছা, আক্তারও বলছে ইনটু 2। মশিউর রহমান বলছে 1। উসরাত নিফু ইনটু, আচ্ছা সোহেল 1, সোহাগ 1। আচ্ছা শুনেন, আপনাদের বইয়ের ভাষা যেটা, সেটা বললে তো আর লাভ হবে না, কারণ আপনাদের কাছেও বইগুলো আছে। বইয়ের ভাষাটা হলো এরকম, এখানে যদি আমরা এক্স আর এখানে যদি ওয়াই দিই, এটা হলো বইয়ের ভাষা। যদি এই শর্ত মানে ইনটু। আচ্ছা, আপনারা অনেকেই রিপ্লাই, বেশিরভাগই রিপ্লাই আসছে দ্বিতীয়টা অনটু ফাংশন। এবার আমি আমার কথা বলি, আপনারা আপনাদেরটা ঠিক করে নেবেন। প্রথম কথা হলো, যেই ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান না হয়, কোডোমেন এবং রেঞ্জ সমান না হয়, সেটাই ইনটু ফাংশন। আপনাদের বেশিরভাগে কিন্তু অনটুকে মনে হয় ইনটু ভাবতেছেন, কমেন্ট বক্সে যা দেখতেছি। অনটু আর ইনটুর ভিতরে কিন্তু প্যাঁচ লাগে। অনটুকে ইনটু ভাবতেছেন। রেঞ্জ আর কোডোমেন যদি সমান না হয়, নোট করুন, নোট, রেঞ্জ আর কোডোমেন যদি সমান না হয়, তখন এটাকে আমরা বলি ইনটু ফাংশন। যেমন এইখানে এই যে কোডোমেন হলো এক্স ওয়াই জেড ডাব্লিউ, এটা হলো আমার কোডোমেন, এটা তো ক্লিয়ার, এটা হলো আমার কোডোমেন। আর রেঞ্জ যদি বলি এক্স ওয়াই জেড, তাহলে এখানে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সমান নয়, তাহলে সংজ্ঞা অনুযায়ী এটাই আমার ইনটু ফাংশন, এটা আমার ইনটু ফাংশন নয়। আচ্ছা, এবার আপনার এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার হই, এটা আসলে কি বলছে। এখানে বোঝানো হয়েছে যে এটা কি, এফ এক্স দ্বারা কি বোঝায়, খেয়াল করেন, বিষয়টা একটু বুঝে নেন। একটু ক্লিয়ার হয়ে নিলে জীবনে আর কোনোদিন বিপদে পড়বেন না। এফ এক্স দ্বারা বোঝানো হচ্ছে, আমি যদি এফ এক্স এর উপাদানগুলো আপনাকে দেখাই, এফ এক্স এর উপাদান হলো এক্স ওয়াই জেড, আর ওয়াই এর উপাদান হলো এক্স কমা ওয়াই কমা জেড কমা ডব্লিউ। তাহলে এই দুইটা কি আমার এখানে সমান আসে নাই? যদি এই দুইটা সমান না হয়, তাহলে এটা ইনটু ফাংশন, বুঝে নেবেন ভালো করে, এটা হলো ইনটু ফাংশন। আর যদি এরকম হয় এফ এক্স ইকুয়াল টু, একই সাথে বলে ফেলতেছি, ওয়াই হয়, অর্থাৎ এফ এক্স বলতে যেমন আমার এখানে এই এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড, আর ওয়াই বলতে আমার এখানে এক্স কমা ওয়াই কমা জেড, দুইটাই কিন্তু সমান। এই দুইটা সমান হলে এফ এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়,
এক্স আর ওয়াই এখানে বড়টা মানে মূলটা বুঝাচ্ছি, যদি সমান হয় fx ইকুয়াল টু যদি y হয়, অর্থাৎ কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয়, তাহলে এটা হবে অনটু ফাংশন। অনটু ফাংশনের আরো কয়েকটা নাম বইয়ের ভিতরে আছে, যেমন সার্বিক ফাংশন আছে, সর্বগ্রাহী ফাংশন আছে, অনটু ফাংশন আছে। তাহলে দেখেন এই জিনিসটা আমরা যদি একটু ক্লিয়ার হই তাহলে ঘটনাটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাহলে কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় সেটা অনটু ফাংশন, কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় সেটা ইনটু ফাংশন। তাহলে কোডোমেন আর রেঞ্জে যদি আমার প্যাচ থাকে প্রথম দিকে, তো আমার এই ডেফিনিশন আমার কে ক্লিয়ার করবে? এখন আসেন, আপনারা কি বুঝতেছেন অনটু ফাংশন এটা কিন্তু আমাদের অনটু ফাংশন, আমি এই জন্যই দুইটা, তাহলে এটা হলো ইনটু ফাংশন, এটা হলো অনটু ফাংশন। আর দ্বিতীয় ফাংশনটার আরেকটা বৈশিষ্ট্য আছে, একজন আমাকে বলেছিল কমেন্ট বক্সে, এটা কিন্তু এক এক ফাংশন, এ এর জন্য এক্স আসছে, বি এর জন্য ওয়াই আসছে, সি এর জন্য জেড আসছে, এটাও এক এক ফাংশন। এখানে এটাও কিন্তু এক এক ফাংশন, কারণ এখানে একটার জন্য একটা আসছে, একটার জন্য একটা আসছে। তাহলে এটা একই সাথে দুইটা বৈশিষ্ট্য আছে, এই যে এটা এক এক ফাংশনের মধ্যেও পড়ছে, এটা আবার অনটু ফাংশনেও পড়ছে। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া বেশি জরুরি। আমাদের বেশিরভাগ বইয়ে এইভাবে লেখে যে এফ এ ইজ ইকুয়াল টু ইজ নট বি হলে, অর্থাৎ এটাকে যদি বলে এ, এটাকে যদি বলে বি, তাহলে এটা হলো ইনটু ফাংশন, আর যদি এফ এ ইজ ইকুয়াল টু বি হয় সেটা হলো অনটু ফাংশন, অনটু ফাংশন, ইনটু ফাংশন। তো ইনটু ফাংশন আমাদের ব্যবহার কম, কিন্তু অনটু ফাংশনের আমাদের দরকার আছে। এখন এই ফাংশনটা একই সাথে এক এক ফাংশন এবং অনটু ফাংশন, এক এক ফাংশন অনটু ফাংশন ক্লিয়ার হলে আমরা বিপরীত ফাংশন ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কতটুকু ক্লিয়ার বা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানাবে। তাহলে এটা হলো আমার ইনটু, এটা হলো আমার অনটু। ইনটু আর অনটু যদি তুমি ক্লিয়ার না হও তাহলে ফাংশনের ডেফিনেশন, কারণ এই দুইটা যখন ডিসিম ডিসিম লাগবে তখন কিন্তু আবার ওই যে বিপরীত ফাংশনে আমাকে বিপদে ফেলে দিবে। বিপরীত ফাংশনের ডেফিনেশন এর মধ্যে বলা আছে, তাহলে যদি কোনো একটা ফাংশন প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করি যে ফাংশনটি এক এক ফাংশন এবং অনটু ফাংশন, তাহলে ওই ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান থাকে। কোনো একটা ফাংশনের যদি আমরা বলি যে ফাংশনটি এক এক এবং অনটু, তাহলে তার বিপরীত ফাংশন থাকবে। কথাটা ভালো করে খেয়াল করেন, কোনো একটা ফাংশনে যদি এক এক ফাংশন হয় এবং অনটু ফাংশন হয়, তাহলে ওই ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান থাকে। তাহলে আমাকে যখন অঙ্ক প্রমাণ, আমরা যখন অঙ্ক করি, আমরা অনেকেই কিন্তু জানি না এই বিষয়টা, আমরা আমাদের বড় অঙ্ক আমরা করি যে স্টুডেন্টরা যখন করতে দেয়, আপনারাও আপনার ছাত্ররা দেয় যে প্রমাণ করো এটা একটা এই ফাংশনের বিপরীত ফাংশন বিদ্যমান, আপনি কি করেন এক এক প্রমাণ করেন, অনটু প্রমাণ করেন। কিন্তু অনেক সময় বলি যে সংজ্ঞা অনুযায়ী এটা বিপরীত ফাংশন হয়ে গেল, কিন্তু ওই যে নালের খবরটা আমরা কিন্তু নিই না, গভীরের খবরটা আমরা মনে করি যে এইভাবে তো করে, বইয়ের মধ্যে এইভাবে আছে, এইভাবে হয়ে যায়, স্টুডেন্টও খুশি, আমিও খুশি, আপনিও খুশি, মোটামুটি সবাই খুশি। কিন্তু সুদূর প্রসারী কিন্তু এটা একটা ঝামেলায় আমরা পড়ি। তাহলে আমি এখন যে বলছি কোনো ফাংশনে যদি এক এক এবং অনটু হয় তাহলে তার বিপরীত ফাংশন থাকবে। তাহলে এই দুইটার মধ্যে আমার কোনটার বিপরীত ফাংশন থাকবে, কোনটার থাকবে না? এক নংয়ের বিপরীত ফাংশন থাকবে না দুই নংয়ের বিপরীত ফাংশন থাকবে? এরপর আমি আসবো কেন থাকবে না সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, একজন লিখছে এফ এ থেকে বি, মানে এ থেকে বিতে, মানে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট। ওই যে সাদিয়া আফরোজ বলছে এ টেন্স টু বি দ্বারা কি বোঝাচ্ছে? এ টেন্স টু বি তো তেমন কিচ্ছু না, জাস্ট এফ এ থেকে বি, অর্থাৎ এ থেকে এ সেট থেকে বি সেট একটি ফাংশন। এটা হলো আমাদের ডোমেন, এটা হলো কোডোমেন, এই হলো কথা। আচ্ছা, এখন এই কোনটাতে বিপরীত ফাংশন থাকবে আর থাকবে না কেন তার কিন্তু ব্যাখ্যা আমাদের লাগবে। আমি এই বিষয়টাও ক্লিয়ার করব, কোনটা বিপরীত ফাংশন আছে কোনটা নাই সেই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করব। কারণ আপনাকে তো আমি আপনাকে ওই থিমে কথা বলতেছি, ভাইভা বোর্ডে আপনাকে কিভাবে পেছাবে ফাংশন নিয়ে সেই থিমগুলো নিয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করতেছি। তাহলে আপনি একইভাবে ভাইভা উত্তীর্ণ হলেন, আপনার জীবনের জন্য কিন্তু এই জিনিসগুলো আপনাকে খুব উপকারে আসবে, কারণ এই ফাংশন আপনার জীবনের সঙ্গী হিসাবে সারা জীবন আপনার সাথে থাকবে। আচ্ছা, অনেকে বলছে 2 নং বিপরীত ফাংশন থাকবে, 1 নং এর থাকবে না। এখন আপনার টিচার যদি আপনাকে বলে ঠিক আছে আপনার ডেফিনিশন অনুযায়ী আপনি এটাকে আমাকে বুঝাই দেন 1 নং এর কেন থাকবে না, 1 নং এর কেন থাকবে না? প্রথম কথা হলো সংজ্ঞার কাছে তো ফেল গেছেই স্যার, অনটু কিন্তু এক এক নয়। একটা উদাহরণ দেন, অনটু কিন্তু এক এক নয়, অনটু কিন্তু এক এক নয় একজনে বলছে, তো অনটু কিন্তু এক এক নয়, এই তো আমরা আচ্ছা এটা উদাহরণটা আলাদা জায়গায় দিই, এ বি সি এক্স ওয়াই জেড,
এ ধরনের এগিয়ে এখানে ম্যাপ করলো। এটা তো আমার 1 2 কিন্তু 1 1 নয়, এখানে একটা উপাদান অতিরিক্ত আছে, তাহলে এইখানে আমার আরও লাগবে। ধরেন এটা গিয়ে এটাতে ম্যাপ করলো। এটা হলো একজন বলছে আমাকে দেখাইতে 1 2 কিন্তু 1 1 নয়। ওনার নামটা, ভদ্রলোকের নামটা কি? নামটা উপরে চলে গেছে। এখানে যেমন এটা না, এটা তো 1 1 পড়ে নাই। 1 2 কিন্তু 1 1, এটা তো এটাতে পড়ে নাই। তাহলে তো এরকম উদাহরণ দেওয়া সম্ভব হচ্ছে না। 1 2 কিন্তু 1 1 নয়। 1 2 কিন্তু 1 1 নয়, আমাকে এমন উদাহরণ চাচ্ছে এটা 1 1। ওইরকম তো উদাহরণ দেওয়া যাচ্ছে না, কারণ একটার জন্য একটা উপাদান থাকবে, একটার জন্য একটা উপাদান থাকবে। এখন আমরা যে জিনিসটা দেখব যে এটা কেন আমার বিপরীত। আমাদের প্রথম কথা হলো এটাকে যদি আমি উল্টা, আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। বোর্ডে অনেক লেখা আছে, এগুলো মুছে ফেলতেছি। আমরা ধরো প্রথম সেট, এটা হলো এফ। এফ এর উপাদান হলো এ থেকে বিতে তার 1 2 এবং 1 1। আমি এরকমের চিত্রটা আঁকতেছি। ধরো 1 2 3, এখানে হলো 4 5 6। এটা হলো তোমার এ থেকে বিতে, এটা হলো একটা 1 2 এবং 1 1 ফাংশন। 1 2 এবং 1 1 ফাংশন। তাহলে এটার হলো আমার এটা হলো। এখন এটাকে যদি আমি ইনভার্স দেখাই, তাহলে আমার আসতেছে এটা চলে আসতেছে। তখন তার মানে কিন্তু জিনিসটা আর কিচ্ছু না। এখন এটা চলে যাচ্ছে এই জায়গায়, আর এটা চলে যাচ্ছে এই জায়গায়। কথা কিন্তু এতটুকুই। এখন এটা হলো আমার বিপরীত ফাংশন। কিন্তু যদি কোনো কারণে আমরা আরেকটা উদাহরণ দিই, নিচে নিচে লিখতেছি এখানে। যদি এখানে আমার এরকম আসে 1 2 3, এখানে আমার আসে 4 5 6 7 বি। এখন আমি যদি বিপরীত ফাংশন লিখতে যাই, অর্থাৎ এটা হলো এফ, আর এটা এফ ইনভার্সটা হবে 4 5 6 7 1 2 3। এখন আমি সম্পর্ক করছি 1 এর সাথে 4 এর, 1 এর সাথে 4 এর, মানে 4 এর সাথে 1 এর, 5 এর সাথে 2 এর, 3 এর সাথে 7 এর। তাহলে দেখো আমি যখন এটা উল্টাইলাম, এটা কিন্তু ইনটু ফাংশন। উল্টানোর ফলে এখানে কিন্তু আমার একটা প্রথম সেটে একটা অতিরিক্ত উপাদান বের হয়ে আসছে। আর আমরা একেবারে সংজ্ঞা, ফাংশনের সংজ্ঞার মধ্যেই কিন্তু পড়েছিলাম সকল অন্টু ফাংশন 1 1 ফাংশন। আমাদের ফাহমিদা প্রিয়া বলছে জি, কিন্তু আমরা ওই যে উনি যেহেতু জানতে চাইছে, ওনাকে জানানোর চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা, এখন কথা হলো দেখেন, এখন আমরা যখন ওই যে ইনটু ফাংশনটাকে উল্টাইলাম, উল্টানোর পরে কিন্তু এটা ফাংশনের সংজ্ঞায় ফেল করে। কারণ হলো এখানে কিন্তু একটা যে অতিরিক্ত উপাদান আছে, তার জন্য কোনো এখানে অনুবন্ধী উপাদান নাই। এই জন্যই কোনো আমার ইনটু ফাংশন, বিপরীত ফাংশন বিদ্যমান থাকে না। এইভাবে আপনাকে কিন্তু এই জিনিসগুলো যখন আপনি মোটামুটি ধারণা দিয়ে দিবেন, ভাই বাবুটা কিন্তু আপনাকে আটকাইতে চাইবে না, জানতে চাইবে আপনি আসলে জিনিসটা ক্লিয়ার কিনা। এইভাবে যদি আপনি একটু, আপনাকে কিন্তু সামনে কাগজ কলম দিয়ে দেওয়া হবে আর প্রশ্নগুলো করা হবে। এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন বলেন, কোনো প্রশ্ন থাকলে করেন। অনেকেই আপনারা কিন্তু এগুলা বিষয়গুলা জানেন, হয়তো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করতেছি। বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, আমরা তো আর বড় বড় অঙ্ক করব না। এখন আমরা আসতেছি, এখন আমি কি আলোচনা করব, ডোমেন রেঞ্জ নির্ণয়ের নিয়মাবলী কি আলোচনা করব কিনা আপনারা একটু বলেন তো দেখি। আপনাদের ইচ্ছা কি, ডোমেন রেঞ্জ নিয়মাবলী আলোচনা করব না লিমিট কন্টিনিউটিতে চলে যাব? দেখি আপনাদের কি মতামত আসে, তার উপরে কিন্তু সামনে আলোচনা নিব। আমি আপনাদের থেকে একটু প্রশ্ন আগে আপনাদের কমেন্টগুলো নিচ্ছি। ডোমেন রেঞ্জের নির্ণয়ের বিভিন্ন নিয়মাবলী আছে, অনেক আলোচনা, অনেক কিছু জানার আছে, সেটা
করব না লিমিট কন্টিনিউটিতে যাব সেটা নিয়ে আপনাদের একটু মতামত নিয়ে আমি এরপরে সামনে অগ্রসর হব। আমি ডোমেন রেঞ্জ নিয়ে অনেকেই প্রশ্ন, রেঞ্জ সমান কোডোমেন হলে সার্বিক অন্টু ফাংশন, আচ্ছা যাই হোক, আলোচনা বেশিরভাগই আসছে যে আলোচনা করেন, আচ্ছা তাহলে আলোচনা করি। এখানে আমাদের ব্যবধির বিষয়টা আমরা প্রথমত ক্লিয়ার থাকতে হবে। ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য পরম মানের সংজ্ঞাটা ক্লিয়ার থাকতে হবে। এরপরে এক্স এর বৈধ মান, বারবার কিন্তু আমরা এই কথাগুলো শুনবো, এক্স এর বৈধ মান, ওয়াই এর বৈধ মান, এই টাইপের অনেক কথাবার্তা থাকবে। তাহলে আচ্ছা আপনাকে ভাইভা বোর্ডে আমরা তাহলে ডোমেন রেঞ্জের আগে পরম মানের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। পরম মানের বিষয়টা আপনাকে বললো, আমরা তো জানি -2 এর মান 2 আবার 2 এর মান 2, এটার ব্যাখ্যাটা কি আপনি আমাকে বলেন। আপনাকে যখন ভাইভা বোর্ডে বলবে তখন আপনি কিন্তু এই প্রশ্নটা রিপ্লাই দিতে হবে। তখন আপনাকে যে পরম মানের ডেফিনেশন, যে স্যার পরম মানের ডেফিনেশনটা হলো এরকম যে পরম মানের ভিতরে যে মানটা আছে সেটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে তার মানটা নেগেটিভ, আর যদি সেই মানটা 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, সেই মানটা 0 হলে পরম মানের ভ্যালুটা 0। এখন স্যার বিষয়টা হলো -2, এটা কিন্তু এই যে -2টা, -2 কিন্তু 0 থেকে ছোট, তার মানে পরম মানের ভিতরে যে সংখ্যাটা আছে, পরম মানের ভিতরে যে সংখ্যাটা আছে, দেখেন পরম মানের ভিতরে যে মানটা আছে সেটা 0 থেকে ছোট, তো আমার পরম মানের ভিতরে সংখ্যাটা হলো -2, এটা 0 থেকে ছোট, তার মান মাইনাস, এই জন্য -2 হলো। এই হলো তার ব্যাখ্যাটা। এখন আপনাকে বলবো পরম মান 0 হলো কেন, ওই যে কারণটা, এটা মূল কথা হলো ডেফিনেশন। এই জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। ডোমেনের মানে ডেফিনেশনটা, পরম মানের ডেফিনেশনটা হলো এটা, পরম মানের ডেফিনেশনটা। আর একটা হলো যে ব্যবধি আর ওই যে অসমতার বিষয়টা আমরা, যেমন আমি একেবারে সংক্ষেপে বলতেছি, একেবারে আপনাকে যে জিনিসটা টাচ করতে পারে, আপনাকে বললো যে 3,2, আমরা অবশ্যই এগুলো জানেন, এই যে এই 3,2 এটাকে যদি আমি একটা চলকের মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবো। আবার যখন এটা হলো কি বন্ধনীর সাহায্যে প্রকাশ, এটা হলো অসমতার সাহায্যে প্রকাশ। এখন যদি এখানে ইকুয়াল দিয়ে দেয় তখন আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এইভাবে। যদি একটায় উঠাই দিল আমরা উঠাই দিব। এখন আপনাকে বলল এই দুইটার মধ্যে -2,3 আর 3,-2 কোনটা সঠিক, লেখাটা কোনটা সঠিক, এটা সঠিক, 1 সঠিক না 2 সঠিক বলেন তো, বা দুইটাই কি ঠিক আছে? আপনার কাছে কি মনে হয়, দুইটাই কি ঠিক আছে? এইভাবে লিখলাম, এইভাবেও লিখলাম, কোনটা সঠিক? আপনার কাছে কোনটা সঠিক মনে হয়? আমরা যখন অসমতাকে বন্ধনীর মধ্যে উপস্থাপন করব, সবসময় ছোট মানটা আগে লিখবো, বড় মানটা পরে লিখবো, সেই হিসাবে আমাদের এটা সঠিক এটা ভুল, এটা আমরা জানি। তারপরে আমি একটু ব্রেনে নিয়ে আসার চেষ্টা করলাম। আচ্ছা, ডোমেন রেঞ্জ নির্ণয়ের কিছু মৌলিক নিয়মাবলী আমি মেইন বইয়ের আলোকে আলোচনা করতেছি। আমার কাছে যে বইটা আমার হাতেই আছে, ছোট থেকে বড় আমাদের লিখতে হবে, একজনে কমেন্ট করেছেন। তাহলে একেবারে আমি আপনাকে সংক্ষেপে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করি। ডোমেন ও রেঞ্জ নির্ণয় নিয়মাবলী, মানে যেগুলো আমাকে, নিয়মের তো কোনো শেষ নাই, যেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারে আমরা সেই টাইপের কিছু নিয়মাবলী আলোচনা করবো আর কি। আমার যখন ফাংশনটা থাকে ধ্রুবক ফাংশন, ধরো f(x) = ধরো 2, এই টাইপের ফাংশনে এখানে ডোমেনটা কিন্তু আমাদের x এর যত মানে বসাই, হ্যাঁ x এর যত মানে বসাই,
এগুলাকে বলা হয় ধ্রুবক ফাংশন। এখানে আমার ডোমেনটা সারা জীবন আর, অর্থাৎ দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা হবে এই মুহূর্তে আমার 2। এগুলো সকল ধ্রুবক ফাংশনের জন্য এই কথাটা সত্য, এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা এই টাইপের আমাদের যদি ফ্ল্যাট কোনো সমীকরণ থাকে ax প্লাস বি, এখানে x এর মান যাই বসায় সবগুলো বৈধ, অর্থাৎ এই টাইপের ফাংশনের ডোমেন হলো আর রেঞ্জ হলো, এখানে আমরা এটাকে ধরি y = ax প্লাস বি, তারপরে ax প্লাস বি ধরলাম y, ax y মাইনাস বি আর a। এখন এই যে আসলো, এখন y এর মান যাই বসাই x এর মান আমার বৈধ থাকে, অর্থাৎ এই টাইপের প্রশ্নের সবসময় রেঞ্জ হলো আর। এই টাইপের প্রশ্নের সবসময় রেঞ্জ হলো আর। এইখানে আমাদের এগুলা, এখন আমাদের কিছু মৌলিক বিষয় আছে। আমাদের যখন ভগ্নাংশ দেওয়া থাকে, আমি কিন্তু সংক্ষেপে আলোচনা করতেছি, জাস্ট আপনাদের এই জিনিসগুলা ব্রেনে নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা আমি কিন্তু দুইটা নিয়ম আলোচনা করে ফেলছি এখানে, ছোটখাটো আর কি। আমাদের বেশিরভাগে আপনাকে দিবে ভগ্নাংশ আর ওই যে রুট, হ্যাঁ, ভগ্নাংশ দিবে, রুট দিবে। যেমন আমাকে দিল যে আমার এখানে 3 নম্বর যে রুটটা আছে fx = 1/x প্লাস b, আমরা সবসময় বলি যে x এর বৈধ মানটা ডোমেন। দ্যাট মিন্স কোন মানের জন্য এই আমরা এখানে x 0 হবে, কোন মানের জন্য 0 হবে, আমরা x এর সেই মানটা বের করলে আমাদের এই মানের জন্য এটা 0 হবে। তাহলে এই টাইপের আমার যত অঙ্ক থাকবে, যখন আমার নিচে যেটা দেওয়া থাকবে সেটা 0 ধরে চলকের মান যেটা আসবে এই -b/a বসাইলে এটা 0 হবে, অর্থাৎ আমাদের ডোমেনটা এই আসবে হলো আর থেকে -b/a। অর্থাৎ আমাদের একটা মৌলিক ধর্ম হলো কোনো ভগ্নাংশের হর যেটা ধরলে 0 আসে, সেটা হরটাকে 0 ধরে চলকের যে মান আছে সেটা আমরা বাদ দিব, চলকের যে মান আসে সেটা বাদ দিব। একইভাবে y এর মান যখন বের করব, এটাকে আমরা y ধরে ক্যালকুলেশন করব। y ধরে ক্যালকুলেশন করলে আসতেছে হলো এখানে 1/a × 1/a - b, বই দেখে লিখলাম। এখন এখানে x = এত আসতেছে, তাহলে এখানে এই যে আমাদের y এর মানটা 0 হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়, তার মানে রেঞ্জটা হবে আমাদের আরটা হবে, রেঞ্জটা হবে আর থেকে 0 বাদ। এগুলো হলো আমাদের পরিচিত নিয়ম কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে তো আটকানোর জন্য প্রশ্ন করবেন না, এই টাইপের অনেক প্রশ্ন আমার বইয়ের মধ্যে আছে। আমরা তাহলে এক নজরে আমাকে যদি এরকম একটা দিয়া বলে যে বলেন ডোমেন বলেন, রেঞ্জ বলেন, fx = দিল 1/2x + 1। এখন আমি ডোমেন চিন্তা করবো কি 2x + 1 = 0, 2x = -1, x = আমার মনে হয় এগুলো আপনারা সবাই পারেন। তাহলে ডোমেনটা আসতেছে আমার আর থেকে এই -হাফ বাদ। অনেকে কি করে এটা লেখে এরকম মাইনাস, সে মনে করে যে মাইনাসটা তো আমি দিছি, বিষয়টা আসলে তা নয়, এটা হলো ভুলবশত করে আর কি। আর এটাকে ঘুরাইয়া আবার আমরা ওয়াইয়ের মানটা যে বৈধ মান যেটা আসে সেটা হলো আমাদের রেঞ্জ হবে। তাহলে এই সহজগুলোতে আমি বেশি সময় ব্যয় করতেছি না। তাহলে এই টাইপের কিন্তু অনেক আলোচনা আছে আমাদের বইয়ের মধ্যে। আমি চলে যাচ্ছি হলো পরের নিয়মগুলোতে। যেমন আমার যদি কোনো অঙ্কে রুট থাকে, রুট রিলেটেড যদি আমাকে একটা প্রশ্ন দিল, আমাকে বলল যে আমি মডেল নিয়ে যেহেতু কথা বলি, আমি নির্দিষ্ট করে সংখ্যা নিচ্ছি না, আমাকে বলল যে fx = √ax + b, এটা ডোমেন নির্ণয় করেন। তখন আমরা কি করব? আমরা বলি যে রুটের ভিতরে সবসময় ax + b, রুটের ভিতরে মানটা সবসময় 0 বা তার থেকে বড় হইতে হয়। আমরা এইভাবে কথাটা বলি, 0 বা তার থেকে বড় হইতে হয়। তখন ax = তাহলে এটা একটা বেসিক রুল। যেমন প্রথমে আমরা শিখলাম যে হর 0 হইতে পারবে না, হর 0 যেই মানের জন্য সেটা অবৈধ মান। আবার যেই মানের জন্য রুটের ভিতরে আমাদের এখানে সবসময় হইতে হবে এরকম এই -b, এখানে x = -b/a। তাহলে এই আমাদের এটা হলো আমাদের ডোমেন, অর্থাৎ আমাকে ডোমেনটা হবে -b/a থেকে ইনফিনিটি। যেমন এটাকে আমি যদি এখন ইয়েতে দেখাই, ধরো এই ইনফিনিটি -ইনফিনিটি, ধরো এখানে -b/a, এদিক থেকে এই দিক, এটাকে আমি এখন যদি সংখ্যা রেখা এই ব্যবহৃত দেখাই, তাহলে এই আসতেছে আমার ডোমেন। একইভাবে আমরা এখানে ঘুরাইয়া x এর মানটা ঘুরাইয়া লিখলে আমাদের রেঞ্জ বের হয়ে চলে আসবে। এই টাইপের জিনিসগুলো আমরা একটু নখদর্পণে রাখতে হবে। আমি আরো জটিলগুলা থাকলে সেটা আলোচনা করব। এখন যদি আবার এটাই দিল, এখানে দিল আমার 1/√ax + b, এখন কিন্তু
আমার এই প্যাটার্নে যদি দিল, এখন কিন্তু আমার এই মানটা 0 ইকুয়াল 0 এটা হইতে পারবে না। এখন জাস্ট সব ঠিক থাকবে, এই এখন আসবে এই, এখন এই থার্ড ব্র্যাকেট হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। দেখছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, কিন্তু তখন আমাদের এই জিনিসগুলো ঢিল করতে হবে। আমি সবচেয়ে চমৎকার যে জিনিসটা স্টুডেন্টরা বিপদে পড়ে সেটা হলো এই যে আমি এখন যেটা আলোচনা করব, f(x) = √a² - x²। যখন আমাকে এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে তখন কিন্তু অনেকেই এটা নিয়ে ঝামেলা পড়ে যায়। তো প্রথম কথাই হলো a² - x², এই মানটা কি হইতে হবে 0 বা 0 সমান বা তার থেকে বড়, মানে এই মানটা 0 হইতে পারবে, তার থেকে বড় হইলে এটা বৈধ। এখন এই আমার এখানে থাকতেছে a² লেস ইকুয়াল, অথবা আমি -x² লেস ইকুয়াল -a²। এখন এখানে আমরা এই জায়গাটায় আমরা যেটা লিখি মাইনাস কাটা গেলে x² লেস ইকুয়াল a², এইখানে আমরা যে লিখি -a থেকে x থেকে a, এই জিনিসটা কিভাবে আসলো আমরা কিন্তু এটাকে সূত্র হিসেবে অনেকটা, মানে আমরা এখানে অনেকটা মুখস্থর মতো লিখি। এই জিনিসটা কই থেকে আসলো আমি সেটা একটু আলোচনা করব। তাহলে দেখো আমার ডোমেন হলো -a থেকে a, এখন রেঞ্জটা কি হবে? রেঞ্জটা একইভাবে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, প্রথম কথাই হলো x এর মান -a থেকে a এর ভিতরে থাকতে হবে, y = আমরা একইভাবে এখানে a², আমি ক্যালকুলেশনটা আমি করতেছি না, ক্যালকুলেশনটা বইয়ের ভিতরে আছে, এখানে ঘুরে গেলে ক্যালকুলেশন করলে আসতেছে a² - y²। দেখো এইখানে আমরা বলি যে y is not less than 0, এই কথাটাই অনেকের মাথার ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি করে। এটা কেন হলো? এখানে তো এটা আসে নাই, এখানে তো এটা আসে নাই, তাহলে এটা কেন হইলো? এটা হওয়ার কারণ হলো y এর মান যদি 0 থেকে ছোট হয় x এর মানটা এখানে অসংজ্ঞায়িত হয়ে যায়। y এর মান 0 থেকে ছোট হইলে x এর মানটা এখানে অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে আমাদের যে জিনিসটা আমরা এখানে ফিল করতেছি, ধরো এই y² আমার এখানে আসলে আমরা মাইনাসে ওই যে ওটার মতো এটা না লেখা এখানে আমরা সাইডে এটা লিখি, তো ফাইনালি কিন্তু আমরা 0 থেকে ছোট ওটা বাদ দিয়ে আমরা লিখি যে 0 থেকে বড়, মানে y এর মান 0 আমরা লিখি হলো এটা। এটা আমি বুঝাতে চাচ্ছি না এটা কিভাবে আসলো, সেটা হলো মেইন। এই জিনিসটা কিভাবে আসলো সেটা, মানে এখানে কেন ওই যে y is not আসলো, y is not আসলো x এর মানটা যাতে আমাদের নেগেটিভ না আসে। এখন y এর মান 0 থেকে ছোট হয়ে গেলে x এর মানে ঝামেলা সৃষ্টি হয়। এখন মূলত আমি যে জিনিসটা এটা কিভাবে আসলো সেটা একটু আলোচনা করব। তোমাকে বাইবাতে যে বিষয়টার উপরে প্রশ্ন করতে পারে, যে আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, যে x² - a² <0 এই অসমতার সমাধান আমাকে করতে বললো। এই অসমতাটার সমাধান করো, সমাধান। এটার সাথে আমাদের এই অনেক ডোমেন রেঞ্জের সম্পর্ক। আবার আরেকটা আছে x² - a², তোমরা একটা করবা আমি একটা করবো, তবে এটা বেশি পরীক্ষা কাজে লাগে, মানে আমাদের অঙ্কের থিমগুলোতে দরকার হয়। এটার মানে কি আর ওটার মানে কি সেটা একটু বোঝা দরকার। এটার মানে কি? এটার মানে বোঝাচ্ছে হলো x² - a² মান 0 থেকে ছোট, x + a * x - a is less than 0। আচ্ছা, এই মানটা এটাকে আমাদের সমাধান করতে বলছে। এই মানটা কখন 0 থেকে ছোট হবে? দুইটা অপশন হইতে পারে। ধরো আমরা দুইটা অপশন আমাদের কাছে আছে, এটা প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, অথবা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস। যদি হয় উৎপাদক দুইটা তাহলে কিন্তু এই মানটা 0 থেকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, প্রথমত আমরা যদি বলি x + a > 0 এবং x - a less than 0, তাহলে কিন্তু আমাদের এই শর্তটা ফিল আপ হয়। তো এখান থেকে আমরা বলতে পারি x is greater than -a, এখান থেকে আমরা বলতে পারি যে x is less than a। তাহলে দেখো এটার জন্য আমরা সংখ্যা রেখায় কি পাচ্ছি? আমরা যদি সংখ্যা রেখায় এর অবস্থানটা কমন জায়গাটা বের করতে চাই, তাহলে আমরা পাচ্ছি হলো ধরো 0 - a 0 + a - a। এখানে প্রথম ধাপে দেখো এই কথাটা আমি আবার ক্লিয়ার করতেছি, আমার বলছে যে এই দুইটার গুণফলটা 0 থেকে ছোট, অর্থাৎ এই ফলাফলটা নেগেটিভ। এই ফলাফলটা কখন নেগেটিভ হবে? যখন দুইটা উৎপাদকের একটা পজিটিভ একটা নেগেটিভ। তো প্রথমত এটা প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম, তো প্লাসে মাইনাসে মাইনাস, আমার এই ফলাফলটা মাইনাস হয়। আবার দ্বিতীয় ধাপে আমি এটাকে মাইনাস ধরবো, এটাকে প্লাস ধরবো।
এখন তাহলে এটা মাইনাস, ধরো x এর মান a থেকে বড়, x এর মান a থেকে বড়, x এর মান মাইনাস a থেকে বড়, তাহলে মাইনাস a থেকে বড় মানে হলো এই দিকে, খেয়াল করো মাইনাস a থেকে বড়, আবার x এর মান a থেকে ছোট, x এর মান a থেকে ছোট, প্রথমটা আসছে x এর মান মাইনাস a থেকে বড় আর দ্বিতীয়টা আসছে x এর মান a থেকে ছোট, তাহলে কোন জায়গাটা আমাদের লিমিটেড করে দিল, x এর মান a থেকে ছোট, a থেকে ছোট এই দিকে আসতেছে, তাহলে আমাদের কমন জায়গাটা আসতেছে হলো এই জায়গা থেকে এই জায়গাটা, তাহলে এই দুইটার ভিতরে কিন্তু আমাদের অর্থাৎ আমরা পাচ্ছি হলো মাইনাস a থেকে x থেকে a, এ হলো আমাদের এক পার্টের সমাধান। দ্বিতীয় পার্টটা আরো ইন্টারেস্টিং। দ্বিতীয় পার্টে যদি আমরা ধরি এটা মাইনাস, অর্থাৎ x প্লাস a কে আমরা নেগেটিভ ধরি, তাহলে x ইজ লেস দ্যান মাইনাস a, আর আরেকটা হলো x মাইনাস a ইজ গ্রেটার দ্যান 0 ধরলে x ইজ গ্রেটার দ্যান a। এখন এখানে আমরা শূন্য, x এর মান মাইনাস a থেকে ছোট, তার মানে এই দিকে খেয়াল করো মাইনাস a থেকে ছোট, আর এখানে হলো a থেকে বড়, তার মানে এই দিকে। দেখো তো দুইটার মুখ দুই দিকে, কোথাও কোনো কমন অংশ নাই, অর্থাৎ এইখানে আমরা কোনো সমাধান আমরা পেলাম না, কমন অঞ্চল নেই, সমাধান নেই, তার মানে এখানে যেটা পেয়েছি এটাই আমাদের সমাধান। এই জন্য এই টাইপের অঙ্কগুলা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টাইপের অঙ্কের সমাধান মাইনাস এ থেকে এক্স থেকে এ, এই হলো ফাইনাল আমাদের সমাধানটা। কিন্তু যখনই আমাদের ওই যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার গ্রেটার দেন আসে, সেটা কিন্তু বইয়ের মধ্যে আছে, সেটা তোমরা করবা। যখন গ্রেটার দেন দেয় তখন কিন্তু আমাদের ফলাফলটা এই পরিবর্তন হয়ে যায়, তখন ফলাফলটা এটা আমাদের বেশি দরকার হয় গ্রেটার দেনটা। ধরো এক্স স্কোয়ার ঠিক একইভাবে আর কি, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা করবে এটা কিভাবে হলো। এখানে আমাদের সমাধানটা আসে এরকম, এখানে আসে এক্স ইজ লেস দেন মাইনাস এ অথবা এক্স ইজ গ্রেটার দেন এ, এরকম সমাধানটা আসে। এটা বইয়ের মধ্যে আমি এটা যেভাবে করছি বইয়ের মধ্যে ওগুলো আছে, তোমরা সেইভাবে করবা। এরকম এখানে ডোমেন রেঞ্জ নির্ণয়ের আমি মোটামুটি টাচ দিছি, তোমাদের এই টাইপের অনেক আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এরপরে তোমাদের কোনোটা সমস্যা হলে আমাদের কয়েকটা নির্দিষ্ট ডোমেন রেঞ্জ আমাদের পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হয়, সেটা আমি কয়টা একটু বলি তোমাদের সাথে, যে কোন কোন টাইপের ডোমেন রেঞ্জ নির্ণয় আমাদের পরীক্ষায় মুখস্থ জিজ্ঞেস করতে পারে। এরকম 4টা তোমরা একটু মনে রাখো, অনেক সময় এগুলো ডাইরেক্ট জিজ্ঞাসা করে, তোমার ভাগ্য ভালো হলে তোমার এর ভিতরেই থেকে যাবে। কারণ ভাইবা তো আর নির্দিষ্ট কোনো সিলেবাস নাই যে এখান থেকেই আমাকে প্রশ্ন করবে। আমরা চারটা মুখস্থ ভাইবা আমরা সবসময় মনে রাখবো। 4টা তোমার ওই যে ত্রিকোণমিতিক ফাংশনের, যেমন আমি একটু বই দেখতেছি, আমার হাতে মেইন বইটা আছে, এই যে সাইন এক্স কজ এক্স আর টেন এক্স, এই তিনটা সাইন কস টেন, এই তিনটার ডোমেন রেঞ্জ আমাদের অনেক সময় সরাসরি জিজ্ঞেস করে বসে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, এই ডোমেন কত রেঞ্জ কত, 4টা ফাংশনের। আচ্ছা তোমরা তো জানো হয়তো সাইনের দেখি কে বলতে পারবা, সাইন এক্স কজ এক্স টেন এক্স, এই তিনটার ডোমেন কত রেঞ্জ কত, ডোমেন কত রেঞ্জ কত, ডোমেন কত রেঞ্জ কত, এই তিনটা এর মুখস্থ রাখবা। এই তিনটা আমাদের অনেক সময় ডাইরেক্ট জিজ্ঞেস করে বসে। একজনে বলছে লগ লনের সামনে ধনাত্মক হবে, হ্যাঁ লগ লনের সামনে রুটের ভিতরে ঋণাত্মক হবে না, ভগ্নাংশ হার শূন্য হবে না, হ্যাঁ কথাগুলো ঠিক আছে। আচ্ছা একজনে বলছে টেনের গ্রাফ নিয়ে তো আমি এখনো কোনো আলোচনা আসি নাই। তাহলে এই যে এই টাইপের জিনিসগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। আমরা ফাংশনের দেখি কার কি সমাধান, কার কাছে কি পাই, আমি একটু সবার অ্যান্সারগুলো নেওয়ার চেষ্টা করতেছি।
এগুলোর আবার ওই যে সরাসরি গ্রাফটাও আঁকতে বলে, হ্যাঁ, এগুলো সরাসরি গ্রাফ আঁকতে বলে। প্রথম কথাই হলো এখানে অনেকে অ্যান্সারটা দিতেছে, কিন্তু অ্যান্সারটার ভিতরে একটা ঝামেলা আছে। এই তো পাইছি, সঠিকও পাইছি। এখানে আমরা মেইন বইয়ের ভিতরে যেটা পাইলাম, অবশ্য আমরা আগে থেকেও জানি, এই আমাদের এখানে ফাংশনটার ডোমেন আর রেঞ্জ, আমাদের একজনে বলছে কি কি রিপ্লাই পাইছি, রেঞ্জ আর ডোমেন -1 থেকে ডোমেন আর রেঞ্জ -1 থেকে 1, এই হলো রিপ্লাইগুলো পাচ্ছি। আচ্ছা, আরও কয়েকটা জন্য অপেক্ষা করি। সাইন কজের ডোমেন রেঞ্জ -1 থেকে 1 মানে পাচ্ছি আর কি রিপ্লাইগুলো। আমাদের বেশিরভাগ অ্যান্সারগুলোই সঠিক আসছে। সাইন এক্স বাই কজ এক্সের ডোমেন জানতে চাচ্ছে। প্রথম কথা হলো আমাদের যে সাইন এক্স ফাংশনটা আছে, সাইন এক্স ফাংশনটা -1 থেকে 1 ব্যবধিতে আমাদের এই ফাংশনটা, এই আমাদের ডোমেন আমরা ইচ্ছা খুশি নিতে পারি, অর্থাৎ ডোমেন হলো আমাদের আর রেঞ্জ হলো -1 থেকে 1, অর্থাৎ ওয়াইয়ের মানটা -1 থেকে 1 এর ভিতরে আমাদের লিমিটেড, -1 থেকে 1, এটা হলো আমাদের আর, এটা হলো আমাদের আর। আর 10 এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে। 10 ফাংশনটার আমরা কিছু কিছু বিন্দুতে সে সংজ্ঞায়িত, কিছু কিছু বিন্দুতে সে অসংজ্ঞায়িত, কিছু কিছু বিন্দুতে সে সংজ্ঞায়িত, কিছু কিছু। এখন আপনাকে যখন সরাসরি এই যে সাইন এক্সের গ্রাফটা আঁকতে বলবে, সাইন এক্সের গ্রাফটা হলো মূল বিন্দুগামী, এই কথাটা মনে রাখবেন। আর এই যে কজ এক্সের গ্রাফটা মূল বিন্দুগামী নয়, এই বিষয়টা আমাদের একটু, এটা হলো কারণ সাইন 0 যে 0, সাইন 0 হলো 0, তাহলে এই সাইন 0 এটা হলো সাইনের গ্রাফ, এরকম আসবে, আরও আছে তো। আর কজের গ্রাফটা মূল বিন্দু দিয়ে যায় না। আর 10 এর গ্রাফটা আবার একজনে বললো যে 10 এর গ্রাফটা দেখা, 10 এর গ্রাফটা হলো অনেকটা এইরকম, অর্থাৎ সে কিন্তু ওই যে সব জায়গায় সে সংজ্ঞায়িত নয়, সব জায়গায় সে সংজ্ঞায়িত নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি আলোচনা করেছি। লেখচিত্রের অনেক সময় আমাদের কাছে বলবে যে লেখচিত্র কাকে বলে, সেটা জানতে চাইবে। লেখচিত্রের সংজ্ঞা বইয়ের ভিতরে আছে। আমরা চলে যাচ্ছি লিমিটে। আমরা অনেক সময় ব্যয় করেছি এখানে। আমরা চলে যাচ্ছি লিমিট নিয়ে আলোচনায়। লিমিট কি? লিমিটের সংজ্ঞাটা অনেকে আবার এই লিমিটের সংজ্ঞা নিয়ে কিন্তু ঝামেলায় থাকে। লিমিটের সংজ্ঞাটা আমাদের একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। আমরা লিমিটে চলে যাচ্ছি, কেমন? তাহলে ফাংশন নিয়ে আরও আছে, আলোচনা করলে অনেক আছে, কিন্তু এগুলার ভিতরে আমাদের নরমালি থাকার কথা। লিমিটের বিষয়টা আমরা যদি একটু ক্লিয়ার হতে চাই, আগে আমরা একটা বাস্তবিক দিক বিবেচনা করি। ধরেন আমার এখানে একটা নির্দিষ্ট এরিয়া ফিট করা আছে, এটার নাম হলো এল। এই জায়গায় আমি যাব, এখান থেকে আমি রওনা শুরু করলাম। আমার এই একটা নির্দিষ্ট সংখ্যা, ধর x টেন্ডস টু, আমাকে এখানে যেতে হবে। লিমিট আমরা এটাকে এইভাবে প্রকাশ করি, x টেন্ডস টু a f(x) = l। এই আমাকে যে জিনিসটা মূলত জানতে চাইবে যে এটা আর এটার মধ্যে তফাৎ কি। এটা হলো x = a বিন্দুতে এই f(x) ফাংশনের সীমাস্থ মান।
এটা হলো আমাকে যেটা জানতে চাইবে, আমি আসলে ডেফিনেশন বাদ দিয়ে অন্যদিকে চলে গেছি, কিন্তু আমাকে বলবে যে এটা আর এটার অর্থ কী, দুইটার মধ্যে পার্থক্য কী, এটা আর এটার মধ্যে পার্থক্য কী। এটা হলো x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের মান। আমি আবার বলতেছি, x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের মান হলো এফ এ, আর এটা হলো x ইজ ইকুয়াল টু এ লিমিটে, লিমিট বিন্দুতে তার অবস্থানটা। আচ্ছা, প্রথম কথা হলো ফাংশনের ডেফিনেশনটা আমরা তো জানি যে একটি নির্দিষ্ট বিন্দু এ যদি একটি বিন্দু এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা এল এর দিকে এমনভাবে ধাবিত হয় যে এল এর অতি নিকটবর্তী হয়, তখন এই জিনিসটাকে আমরা লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স লিখে প্রকাশ করি। এত এর মানটা হলো এল, এল হলো সীমানার মান, সীমাস্থ মান, আর এটা হলো সীমাবিন্দু, আর তখন এই পুরাটাই হলো আমাদের লিমিট বলি। আর এই বিষয়ে আমি বিস্তারিত আমার ইউটিউবে লিমিট নিয়ে কিন্তু আমি ক্লাস দিয়েছি, ফাংশনের লিমিট নিয়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে জিনিসটা আমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সেটা হলো এই লিমিট এক্স টেন্ডস টু এ আর এফ এ, এই দুইটার মধ্যে পার্থক্য কী। একটা হলো যে তোমার লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স দ্বারা প্রকাশ করে, সেটা হলো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের সীমাস্থ মান। আর একটা হলো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সীমাস্থ মান, আর একটা হলো তোমার এক্স ইকুয়াল টু এই বিন্দুতে তার মান। একটা হলো সীমাস্থ মান, একটা হলো সীমাস্থ মান, আর একটা হলো সরাসরি মান। দুইটার কিন্তু দুইটা ব্যাখ্যা। একটা হলো সীমাস্থ মান, কই এটা হলো সীমাস্থ মান, আর এটা হলো তার সরাসরি মান। এটা হলো দুইটার ভিতরে আমাদের মৌলিক যে পার্থক্য সেটা। আর একটা হলো যে আমাকে যখন বলবে যে কখন ফাংশন বিদ্যমান থাকবে, কখন বিদ্যমান থাকবে না, ফাংশন বিদ্যমান থাকতে হলে আমাদের বাম লিমিট আর ডান লিমিট যদি সমান হয় তাহলে ফাংশন লিমিট বিদ্যমান থাকে, লিমিট বিদ্যমান থাকে। আর যদি বাম লিমিট আর ডান লিমিট সমান না হয় তাহলে লিমিট বিদ্যমান থাকে না। এই কথাটা আমরা জানি, আমরা শিখেছি। আর ফাংশনের ডেফিনেশনটা ফাংশনের উপরে আমার বিশেষ করে লিমিটের উপরে আমার ইউটিউব চ্যানেলে একটা খুব বেসিক একটা ক্লাস আমি দিয়ে রেখেছি। অনেক আগের ক্লাসটা, মোটামুটি 70K 80K ভিউজের মতো আছে। লিমিটের উপরে বেসিক একটা মৌলিক একটা ক্লাস আছে আমার ইউটিউবে, আপনারা ওখান থেকে আমার মনে হয় এই লিমিট সম্পর্কে বেসিক বিষয়গুলো ওখানে ক্লিয়ার হয়ে নিতে পারেন। এখন তো আর পূর্ণাঙ্গ আলোচনা করার সুযোগ নাই। আমরা যেই টাইপের প্রশ্ন আমাকে বলতে পারি যে লিমিটের সংজ্ঞাটা কি, বা এই যে লিমিট এক্স টেন্ডস টু এফ এ আর শুধু এফ এ, দুইটার মধ্যে পার্থক্য কি, তফাৎ কি, আর কখন একটা ফাংশনের সীমা বিদ্যমান থাকে, কখন বিদ্যমান থাকে না, সেই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে যখন বাম লিমিট ডান লিমিট সমান হয় তখন ফাংশনের বাম লিমিট ডান লিমিট এবং ফাংশনাল ভ্যালু, বাম লিমিট ডান লিমিট এবং ফাংশনাল ভ্যালু, এই তিনটা জিনিস যদি সমান হয় তখন আমরা বলি যে ওই ফাংশনের সীমা বিদ্যমান বা ফাংশনের অস্তিত্ব আছে। এই টাইপের প্রশ্ন আমাদেরকে যদি করে হয়তো করতে পারে, আর তেমন কিছু এখানে নাই। আরেকটা কথা হলো আজকে আমি 18তম আমাদের যে সহকারী শিক্ষক, এখানে লিমিটে যে প্রশ্নটা এসেছিল আমি কিন্তু আলোচনা করেছি, আপনারা সেখান থেকে ক্লাসটা করতে পারেন। আজকে আরও 2 ঘন্টা আগে সেটার উপর লাইভ নিয়েছি। এরপরে আমাদের যদি কন্টিনিউটি থেকে আমাদের যে প্রশ্ন যদি করে, আমাদের কন্টিনিউটি থেকে আলোচনা হয়তো প্রশ্ন করলেও করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসটা মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। এনার্জি লেস ক্লাসটা এখানে রাখতে, কারণ এর আগে আরও 2টা লাইভ করেছি, একটা রেকর্ড ক্লাস করেছি। আমরা আজকে তাহলে আলোচনা করে রেখেছি হলো মূলত আজকের মূল আলোচনার ফোকাস ছিল আমাদের ফাংশন, ডোমেন, রেঞ্জ এবং ফাংশনের আরও কিছু একটু ডোমেন রেঞ্জ নির্ণয়ের নিয়মাবলী আর লিমিট নিয়ে কিছুটা আলোচনা করেছি। আর তোমাদেরকে পরামর্শ দিয়েছি তোমরা ইউটিউবে গিয়ে লিমিট এমটি বিল্লাল স্যার এইভাবে লেখা সার্চ দিলে হয়তো আমার ক্লাসটা সামনে চলে আসবে, সেখানেও বেসিক আলোচনা আছে।
করতে পারো। আর আমরা পরবর্তী ক্লাস হলো আমাদের রুটিন অনুযায়ী আগামী রবিবার ঠিক এই সময় 9টায় সবাইকে ওই ক্লাসটা করার আমন্ত্রণ রইল। আমি ওই ক্লাসে কি ক্যালকুলাসের বাকি টপিকস আলোচনা করব না অন্য কোনো টপিকস নিয়ে শুরু করব, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমরা ক্যালকুলাসের আরও কিছু টপিকস আলোচনা করব না অন্য নতুন সাবজেক্টে, যেমন আমাদের অ্যালজাব্রা আছে, আমাদের আরও আছে হলো এই যে জিওমেট্রি আছে, অর্ডিনারি আছে, অ্যাপ্লাইড আছে, কোন টপিক্সে যাব, বা এখানের আরও কিছু যেমন অন্তরীকরণ নিয়ে কিছু কথাবার্তা বলা যায়। তারপরে আমাদের এই আরও যে টপিক ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমাদের নখদর্পণে রাখতে হবে, ইন্টিগ্রেশনের সূত্রগুলো নখদর্পণে রাখতে হবে। সব মিলিয়ে আরও কিছু টপিকস এখানে আমাদের পড়তে হয়। সেগুলো তোমরা নিজেরা যদি পড়ে নাও তাহলে আমি অন্য বিষয়ে অন্য টপিক্সে চলে যাব। তো তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমি পরের লাইভে কী নিয়ে আলোচনা শুরু করব। আজকে মোটামুটি 1.5 ঘন্টা ওভার, তো এই জন্য এখানে রাখবো। আর তোমাদের আবারও বলতেছি, তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দিবে। তোমাদের রেসপন্স, আগ্রহ, উদ্দীপনা থাকলে ইনশাল্লাহ আমি পরের ক্লাস যথাসময়ে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকে আমার সাথে রেসপন্স করার জন্য, সময় দেওয়ার জন্য এবং কমেন্টে তোমাদের মতামত বা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং অজান্তে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা তোমরা একটু এক্সপাস করে নিবে। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।